আসসালামু আলাইকুম, তোমাদের আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত জিএসটির শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায়ে আজকে তোমরা যে অধ্যায়টি করবা, এই অধ্যায়টা তোমরা জানো যে অধ্যায়টা অনেকটাই ছোট, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ কঠিন কঠিন টপিক রয়েছে। সেই টপিকগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। এবং আজকের ক্লাসটা আমরা একই সাথে এমসিকিউ এবং বই দেখে দেখে লাইন টু লাইন খুবই শর্ট কিভাবে আলোচনা করা যায় সেভাবে মূলত আমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। সো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি, আর তোমরা তোমাদের উত্তরগুলো দিতে থাকো আর কি। ওকে, হ্যাঁ, টেনশন থাকবেই রিজভি, ইনশাল্লাহ জয়ের পরেই আমাদের মানে ভয়ের পরে একটা জয় আসে আর কি। ইনশাল্লাহ ভয় তো থাকবেই, ভয় কিছুটা থাকা ভালো, কিন্তু এই ভয় যাতে তোমাকে একদম নষ্ট না করে ফেলে। ভয় রাখো, কিন্তু নিজের মধ্যে এতটুকু আস্থা রাখো যে না, তোমাকে পারতে হবে এবং তুমি পারবা। ওকে, চলো আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, সবাই রেডি হয়ে যায় আর কি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল, ওকে, আমাদের প্রথমে দেখো প্রশ্নটা দেওয়া রয়েছে। দেখো কি বলা রয়েছে, নিচের কোনটি মানব দেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? তোমরা মূলত জানো যে মূলত এই যে শ্বসনতন্ত্রের অঞ্চলকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, একটা শ্বসন অঞ্চল, একটা বায়ু পরিবহন অঞ্চল, একটা বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল। এই তিনটা অঞ্চলের এইখান থেকে এমসিকিউ যে এত বেশিবার আসে, পোলাপান এখান থেকে ভুল করে। এবং আজকে এখান থেকে কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস অনেক বেশি দিয়েছি। দেখো লেখা রয়েছে বায়ু পরিবহন অঞ্চল নয় নিচের কোনটা? বায়ু পরিবহন অঞ্চল নয় নিচের কোনটা? তোমরা উত্তর দিতে পারো শ্বাসনালী, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল এবং অ্যালভিওলার নালী। তো চলো আমরা প্রথমের দিকেই এমসিকিউ সলভ করার আগে আমরা চলে যাব ডিরেক্ট কোথায় বলো তো? বইয়ের দিকে চলে যাব। হ্যাঁ, অলরেডি রাফি উত্তর দিচ্ছে আর কি, ডি, মানে বায়ু পরিবহন অঞ্চল নয়, এটা হচ্ছে অ্যালভিওলার নালী। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে এটা, মূলত হবে অ্যালভিওলার নালী। অফকোর্স রাইট অ্যান্সার, এটা হচ্ছে অ্যালভিওলার নালী, এটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল নয়। তাহলে অ্যালভিওলার নালীটা মূলত কি অঞ্চল? অ্যালভিওলার নালীটা মূলত শ্বসন অঞ্চল। মূলত কোন অঞ্চল বলতো? শ্বসন অঞ্চলের মধ্যে পড়বে হচ্ছে অ্যালভিওলার নালী। আর বায়ু পরিবহনের মধ্যে শ্বাসনালী, ব্রঙ্কাস এবং প্রান্তীয় ব্রঙ্কিউল পড়বে। ওকে, আচ্ছা, ব্রঙ্কিউল আবার দুই প্রকার, একটা প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। যেহেতু বলা হয়েছে দেখো শ্বসন অঞ্চলের মধ্যে যে ব্রঙ্কিউল পড়বে সেই ব্রঙ্কিউলের নামটা হচ্ছে কিন্তু শ্বসন ব্রঙ্কিউল। কোন ব্রঙ্কিউল বলতো? সেই ব্রঙ্কিউলের নামটাও হচ্ছে কিন্তু শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল। তাহলে দেখো নামে দেওয়া রয়েছে শ্বসন, তাহলে শ্বসন ব্রঙ্কিউল কার মধ্যে পড়বে? শ্বসন অঞ্চলের মধ্যে পড়বে। অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি, অ্যাট্রিয়াম এবং অ্যালভিওলাস, এটা সবই হচ্ছে মূলত শ্বসন অঞ্চল। এবং শ্বসন অঞ্চলে কি হয় মূলত জানো? যে দেহকোষ থাকে এবং রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মূলত বিনিময় ঘটে এই শ্বসন অঞ্চলে যেই আর কি। চলো আমরা আগে দেখে ফেলি আর কি। এখানে বইয়ের দিকে আমি একটু চলে যাই। দেখো, সরি, দেখো এখানে লেখা রয়েছে যে শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ের প্রথমের দিকে আমরা একটু একদম চলে যাই। দেখো আমি তোমাদের এখানে দাগিয়ে দিয়েছি, পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর কি এটাতে, বিদ্যার্থী ওয়েবসাইটে। দেখো মানুষের শ্বসনতন্ত্র তিনটা অঞ্চলে বিভক্ত। একটাকে কি বলা রয়েছে? বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল। এরপরে লেখা রয়েছে বায়ু পরিবহন অঞ্চল, এবং দেখো লেখা রয়েছে কি অঞ্চল বলতো? লেখা রয়েছে শ্বসন অঞ্চল। আমরা প্রথম থেকে যদি একটু পড়ি তাহলে দেখো এখানে রয়েছে পাঁচটা অংশ। যেমন কি রয়েছে? সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র মানে কি? নাকের যে দুইটা ছিদ্র, এটা। এরপরে নাকের যে ফোলা অংশটা, এই যে এইটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। এটাকে কি বলা হচ্ছে বলতো? নাসা গহ্বর। এরপরে দেখো লেখা রয়েছে পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল এবং ষড়যন্ত্র। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ষড়যন্ত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমরা জানো, সেটার নাম হচ্ছে ভোকাল কর্ড। বলো কি কর্ড? ভোকাল কর্ড। এবং ভোকাল কর্ড, এটার মাধ্যমে কিন্তু আমি এই যে কথা বলছি, দেখো গলায় হাত দিয়ে দেখো, কথা বললে কাঁপে, এটাই হচ্ছে ভোকাল কর্ড। এবং এর সংখ্যা কিন্তু হচ্ছে 6টি। তোমরা আবারও মনে রেখো, ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। আচ্ছা, ওকে, চলো আসি। এরপরে দেখো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে এখানে মূলত কি হবে? শুধু বাতাস যাবে আর আসবে আর কি। এখানে কিন্তু কোনো বিনিময় ঘটবে না, কোনো ব্যাপন প্রক্রিয়া বিনিময় এখানে ঘটবে না। উদাহরণ কি কি? ট্র্যাকিয়া বলতে এই যে দেখো আমাদের যে এই যে শ্বাসনালী, এইটা ট্র্যাকিয়া। এরপর দেখো ব্রঙ্কাই মানে ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, রাইট। এরপরে শ্বসন অঞ্চলের মধ্যে দেখো ব্রঙ্কিউল দুই প্রকার, একটু আগে বলেছিলাম, একটা প্রান্তীয় আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল কিন্তু বায়ু পরিবহনের মধ্যে চলে যাবে, বাট শ্বসন ব্রঙ্কিউল পূর্বে শ্বসন অঞ্চলের মধ্যে। এরপরে দেখো আসবে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস। আর এই অ্যালভিওলাসে মূলত আমাদের কার্বন ডাই অক্সাইড ভার্সেস অক্সিজেনের কি হয় বলতো? ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন প্রক্রিয়ায় তাদের আদান প্রদান ঘটে আর কি। মনে থাকবে এই জায়গাটাতে। ওকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ভুল করা যাবে না। ক্লিয়ার এতটুকু বাচ্চা কাচ্চা?
চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, তাহলে আমরা তো উত্তর তো পাইছি আর কি, তাই না? চলো এরপর আমরা একটু দেখে ফেলি এই জায়গাটাতে। এইখানে আমাদের কি বলেছে, বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে সম্মুখ নাসারন্ধ্র, অ্যান্টেরিয়র নস্ট্রিলস, এমন আহামরি কোনো কিছু না এটাতে। চলে আসি নাসা গহ্বর, এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এই যে দেখো যে কিছুদিন আগে আমার পাশের বাসায় ইলিশ রান্না হলো আর কি, ওকে, খুবই গন্ধ পাচ্ছিলাম। মানে কি, আমাদের যে ঘ্রাণ শক্তির জন্য একটা স্নায়ু কাজ করে, সেই স্নায়ুর নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে মনে রাখবা আমাদের নাসা গহ্বরে একটা কোষ থাকে, সেটা হচ্ছে কি কোষ বলতো? অলফ্যাক্টরি কোষ, যেটা আমাদের ঘ্রাণ উদ্দীপনায় সহায়তা করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো আমাদের এই যে ফোলা অংশটা, এইখানে দেখো ময়লা জমে কেন? কারণ ওইখানে সিলিয়া থাকে এবং ওইখানে মিউকাস মানে পদার্থ থাকে, যার কারণে ময়লা জমে, এবং চুল থাকে, ওই চুলগুলো সিলিয়ার মতো কাজ করে আর কি। তাহলে এখানে কি থাকবে বলতো? সিলিয়া যুক্ত এবং মিউকাস কোষগুলো ধুলোবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। তাহলে কোন অঞ্চলটা ধুলোবালি এবং রোগ জীবাণু আটকে দেয় বলতো? এই যে যেটা ফোলা যে অংশটুকু, এই অংশটুকু মানে নাসা গহ্বর, এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অলফ্যাক্টরি কোষ থাকে। চলো আসি পশ্চাৎ নাসারন্ধ্র। বাবা এইখান থেকে একটা জিনিস শুধু একটু মনে রাখবা, পরীক্ষার আগে এত কিছু পারবা না। এটার নাম হচ্ছে কোয়ানা। এদের নামটা কি বলা হচ্ছে বলতো? এখানে কোয়ানা থাকে আর কি। ওকে, চলে আসি নাসা গলবিল, লাগতেছে না? ষড়যন্ত্র, এইখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবে। আমাদের ষড়যন্ত্র বলতে মূলত বোঝানো হচ্ছে ল্যারিংসকে। ল্যারিংস, আর একটা কথা রয়েছে দেখো, সেটা হচ্ছে ফ্যারিংস, PHARYNX। ফ্যারিংস মানে কি জানো? ফ্যারিংস মানে হচ্ছে খাদ্যনালী। তাহলে ফ্যারিংস দিয়ে হচ্ছে আমাদের খাবার যায়, আর ল্যারিংস মানে লাউড, এল ফর লাউড, লাউড থেকে ল্যারিংস আসছে আর কি, তাই তো? তাহলে এখান থেকে মূলত এটা হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের আমি একটু আগে বলছি ভোকাল কর্ড থাকে কতটি? 6টি। এখানে মূলত অনেক ধরনের কি থাকে বলতো? তরুণাস্থি থাকে, এবং তরুণাস্থি এখানে তো আমাদের বই দেওয়া হচ্ছে 3 ধরনের। কি কি দেখো? থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটেনয়েড। আবারও বলো কি কি? থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটেনয়েড। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মেয়েরা একটা রোগে বেশি ভোগে, সেটা হচ্ছে থাইরয়েডিজম। এটা হাইপো হতে পারে, হাইপার হতে পারে, এটা পরের কথা। তাহলে থাইরয়েডের রোগে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ভোগে আর কি। ওকে, দেখবা যে কোনো কিছু খায় না, তারপরে দেখো মোটা হয়ে যাচ্ছে, মানে তার হাইপোথাইরয়েডিজম একটা রোগ রয়েছে। তাহলে থাইরয়েড হরমোন মানে থাইরয়েড যে গ্রন্থি, মানে থাইরয়েড যে তরুণাস্থি, তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়। পরীক্ষাতে এটাই সবচেয়ে বেশি আসে, এবং এটি গলার সামনে পুরুষদের উঁচু হয়ে থাকে, যেটাকে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছিল আদম আলাইহিস সালাম, যিনি কিনা ওই যে আপেলটা, এখানে যে ফলটা খেয়েছিলেন, এখানে আটকে গিয়েছিল আর কি এটাতে, এবং এটাকে বলা হচ্ছে অ্যাডামস আপেল। এটাকে বলা হচ্ছে কি? অ্যাডামস আপেল। এবং ষড়যন্ত্রের উপরে থাকে একটা ছোট্ট এপিগ্লোটিস, ছোট্ট এপিগ্লোটিস। বাবা এপিগ্লোটিস হচ্ছে ঢাকনার মতো। এটা কি করে জানো? এই ল্যারিংস আর ফ্যারিংস এর মাঝখানে মূলত ঢাকনা হিসেবে কাজ করে। আমাদের একটা জিনিস খেয়াল করবা, অনেক ক্ষেত্রে আমরা পানি খেতে খেতে কাশি চলে আসে না কেন? কারণ পানি তো যাবে খাদ্যনালীতে, মানে ফ্যারিংস দিয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি ঢাকনা ঠিক মতো কাজ না করে, তখন এটা চলে আসে কোথায়? ষড়যন্ত্র বা ল্যারিংসে, আর তখনই কিন্তু আমাদের কাশির উদ্রেক হয় আর কি। বোঝা গেছে এটাতে? তাহলে দেখো এপিগ্লোটিস ঢাকনার মতো কাজ করে, এবং এই এপিগ্লোটিসের বাংলাটা মনে রাখবা এপি উপ, এপি উপ। ওকে, আবারও বলো এই উপজিহ্বা, আবার আমার সাথে সাথে বলো এপি উপ, এপি উপ। তাহলে কি? উপজিহ্বা। এবং এখানে থাকে মূলত দেখো লেখা রয়েছে 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড, আর এটার কারণে মূলত আমরা এই যে সাউন্ড ক্রিয়েট করতে পারি। চমৎকার জিনিস আর কি এটাতে। চলো আসি এরপরে দেখো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে কি রয়েছে? শ্বাসনালী বা ট্র্যাকিয়া। এই যে দেখো নলের মতো যেটাতে, এখানে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এখানে অর্ধচন্দ্রাকৃতি তরুণাস্থি থাকে, এবং তরুণাস্থির সংখ্যা কতটি? তরুণাস্থির সংখ্যা হচ্ছে 15 থেকে 20টি। পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ জিনিস। এটা লেন্থ কতটুকু? লেন্থ হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, আর ব্রেথ হচ্ছে দেখো মূলত 2.5 সেন্টিমিটার, 2 থেকে 2.5 সেন্টিমিটার। আসো চলে আসি এরপরে দেখে, দেখো লেখা রয়েছে ব্রঙ্কাস। লেখা রয়েছে কি বলতো? ব্রঙ্কাস। আচ্ছা ব্রঙ্কাস কোনটা আর কি? আমি যদি তোমাদের একটা জিনিসের দিকে একটু তাকাই, তাহলে ব্রঙ্কাসটা হচ্ছে যে এই যে দেখো শ্বাসনালী তো নিচে দিকে চলে আসে, আসার পরে আমাদের দুইটা কোথায় ঢুকছে বলতো? ফুসফুসে ঢুকছে। এই যে দুইটা ফুসফুসে ঢুকলো, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এবং এই ব্রঙ্কাসের আবার অনেকগুলো ভাগ রয়েছে, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। মানে কি? তারা ফুসফুসে ঢুকবে, ফুসফুসে ঢোকার পরে ফুসফুসে যে লোবগুলো থাকে ওর ভিতরে ঢুকবে, লোবের ভিতরে আবার সেগমেন্ট থাকে, সেগমেন্টের ভিতরে ঢুকবে। ক্লিয়ার? এতটুকু জিনিস এটাতে। আচ্ছা তো যাই হোক, আমি চলো তোমাদের একটু দেখাই দিই আগে। ব্রঙ্কাস থাকে, তো যাই হোক দেখো কি বলেছে, বক্ষগহ্বরের ট্র্যাকের শেষ প্রান্তের দুটি মানে শাখে বিভক্ত থাকে, এদের নাম ব্রঙ্কাই, এক বচন। আচ্ছা এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। এইখানে একটা কথা বলেছে হাইলাম। হাইলাম মানেটা কি মনে রাখবা? হাইলাম মানে হচ্ছে একটা বোটা, আম যেরকম বোটার মাধ্যমে ঝুলে থাকে, তাহলে এই হাইলামের মাধ্যম দিয়ে আমাদের মূলত ফুসফুস দুইটা ঝুলে থাকে আর কি। এবং এই হাইলাম আরো একটা জায়গায় থাকবে, ঝুলে রাখবে কাকে জানো? সেটা হচ্ছে বৃক্ককে।
তাহলে বলো বৃক্ষকেও যেটা ঝুলে রাখবে সেটার নামও কি বলো তো? হাইলাম। তাহলে হাইলাম দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একটা বৃক্ষের ক্ষেত্রে প্রযোজ্য ঝুলে রাখে, আর একটা হচ্ছে কার ক্ষেত্রে বলো তো? ফুসফুসের ক্ষেত্রে প্রযোজ্য। চলে আসি, দেখো ডান ব্রঙ্কাসটি যেটা ডান ফুসফুসে ঢুকছে আর কি, এটা অপেক্ষাকৃত ছোট কিন্তু চওড়া, এবং এটা 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টা খণ্ডে প্রবেশ করেছে। তাহলে ডান ফুসফুসের খণ্ড 3টা, আর বাম ফুসফুসে যেটা দেখো এটা 2 খণ্ডে, মানে 2 ভাগে ভাগ হয়ে 2টি খণ্ডে বাম ফুসফুসে প্রবেশ করেছে আর কি। তাহলে একটু মনে রেখো আর কি। এবং এরা অনেক বিভক্ত হওয়ার পরে তারা তৈরি করে ব্রঙ্কিউল, মানে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল 2 ধরনের, আমরা জানি প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও, মানে ব্রঙ্কাসে রয়েছে 3 ধরনের, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউলগুলো কিন্তু তরুণাস্থিবিহীন। তাহলে একটা দেখো, প্রান্তীয় ব্রঙ্কিউল কিন্তু মনে রেখো কার অংশ বলতো? বায়ু পরিবহন অঞ্চলের অংশ। আর শ্বসন ব্রঙ্কিউল কার অংশ? শ্বসন অঞ্চলের অংশ। একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি। চলো এরপরে দেখো লেখা রয়েছে কি? শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলের মধ্যে এখানে শুরু রয়েছে দেখো ফুসফুস দিয়ে, এবং আমাদের এখানে লেখা রয়েছে বাম ফুসফুসের লোব যেন কয়টা? 2টা। কয়টা লোব? 2টা লোব। এবং ওজন এত কিছু লাগতেছে না এই মুহূর্তে, 2টা লোব। এবং ডান ফুসফুস আকারে বড়, এবং এই লোব হইতেছে কয়টা? 3টা। মাথায় রাখতে হবে আর কি। এবং আমরা জানি ফুসফুসের দ্বিস্তরীয় আবরণ থাকে, এবং সেটাকে বলা হয় প্লিউরা। যেটা ভেতরে পুরা প্লিউরা তাকে বলা হয় ভিসেরাল আবরণ বা ভিসেরাল প্লিউরা, আর যেটা বাইরের প্লিউরা তাকে বলা হচ্ছে প্যারাইটাল প্লিউরা। আর এই দুটার মাঝখানে একটা রস থাকে যার নাম প্লিউরাল রস লেখা রয়েছে আর কি। দেখো এই যে একটু আগে বলছিলাম হাইলাম, হাইলাম দ্বারা তারা ঝুলে থাকে। প্রশ্নটা হইতেছে হাইলাম তো একটা রাস্তা, একটা বোটা, এর মধ্যে কিছু জিনিস ঢুকবে, কিছু জিনিস বের হয়ে আসবে, এখানে ইম্পর্টেন্ট। তাহলে দেখো হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ করে। তাহলে হাইলামের মাধ্যমে কি প্রবেশ করে বলতো? ধমনী প্রবেশ করে, আর শিরা এবং লসিকা নালী বেরিয়ে আসে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলো কি প্রবেশ করবে? ধমনী প্রবেশ করবে, বেরিয়ে আসবে কি? শিরা এবং লসিকা নালী। ক্লিয়ার? এর মধ্যে দেখো একটা কথা বলেছে কি? পালমোনারি মূল বা পালমোনারি রুট। ওই যে হাইলামের বোটার যেই মূলত শেষ পয়েন্টটা, ধরে রাখো যে কোনো জিনিসের রুট বলতে মূল, ওই হাইলামের বা বোটার যে লাস্টের পয়েন্টটা আর কি, ওটাকে ধরে রাখো রুট ধরা হলো। যে আমি এই জায়গাটাতে ধরলাম, এই ধরো কলমের এই জায়গাটাতে ধরলাম, এটা হচ্ছে তার রুট, এটা একটা হাইলাম। এই রুটের মধ্যে কি কি আছে, বা এই হাইলামের ভেতর দিয়ে আর কি কি যাচ্ছে? তাহলে দেখো রুটের মধ্যে কি কি থাকবে, দেখো তো ব্রঙ্কাস থাকবে, তারপরে কি থাকবে? ধমনী, শিরা, লসিকা নালী ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি মূল গঠন করে, এবং এর সাহায্যেই ঝুলে থাকে। এখন কথা হচ্ছে হাইলাম আর পালমোনারি রুটের মধ্যে পার্থক্য কি? মূলত তেমন পার্থক্য নেই খুব বেশি একটা। ওকে, বাট হাইলামের মেইন কথাটা কি? হাইলাম ওই বোটার মতো ঝুলেই রাখে আর কি, এবং পালমোনারি রুট এটার কাজটাও কি বলতো? ওই ঝুলেই রাখে আর কি। বাট এইখানে হাইলামের ভেতর দিয়ে কি যায়? ধমনী যাচ্ছে, আর বের হচ্ছে কি বলতো? শিরা এবং লসিকা নালী। চলে আসি, ডান ফুসফুসের 3টা খণ্ড, কিন্তু এদের সেগমেন্ট রয়েছে 10টা, মানে খণ্ডেরও ছোট ছোট খণ্ড রয়েছে 10টা। আর বাম ফুসফুসের সেগমেন্ট রয়েছে কয়টা বলতো? 8টা। কয়টা রয়েছে? 8টা। এটা একটু মাথায় রাখতে হবে আর কি। ওকে, চলো এরপরে দেখো লেখা রয়েছে যে ট্রাকিয়ার দ্বিভাজনের সৃষ্টির ফলে যে ব্রঙ্কাস সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস 2টা, ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে। এরপরে তারা প্রাইমারি ব্রঙ্কাস যখন লোবের ভেতরে প্রবেশ করবে তখন তাকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, যেমন আমাদের ডান ফুসফুসের লোব কয়টা? 3টা, মানে তাহলে ডান ফুসফুসের জন্য তাহলে 3টা, আর বাম ফুসফুসের লোবের জন্য 2টা। আবার সেকেন্ডারি ব্রঙ্কাস এরা আবার বিভাজিত হয়ে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাসে প্রবেশ করবে। যেমন কি? যেমন ওই যে ডান ফুসফুসের 10টা সেগমেন্টে প্রবেশ করবে, আর বাম ফুসফুসের 8টা সেগমেন্টে প্রবেশ করবে। আর সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভাজিত হয়ে তৈরি করবে হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল আবার 2 ধরনের, আমরা একটা জানি প্রান্তীয় ব্রঙ্কিউল, ওকে, এবং আরেকটা জানি আমরা কি বলতো? শ্বসন ব্রঙ্কিউল। এটার মাধ্যমে মূলত আমাদের কি একটা শ্বসন বৃক্ষ তৈরি হবে, এবং সেটা হচ্ছে উল্টানো বৃক্ষের মতো লাগবে। কিসের মতো লাগবে? উল্টানো একটা বৃক্ষের মতো লাগবে। আমি তোমাদের দেখাই দিচ্ছি এই জায়গাটাতে। চলে আসি, ফুসফুসের কাজ একটু পড়াই, তারপরে তোমাদের ছবি আঁকে আমি দেখাই দিচ্ছি। ফুসফুসের কাজ তোমরা এটা সবাই পারবা। গুরুত্বপূর্ণ জিনিসের দিকে চলে আসো। দেখো সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, মানে অ্যান্টিবডি ধরে রাখো আইজি, এটা ক্ষরণ করবে ফুসফুস। তারপরে ফুসফুসের টিস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সেরোটোনিন ক্ষরণ করে সহায়তা করে। দেখো লেখা রয়েছে সেরোটোনিন সংরক্ষণ এবং বিমুক্ত করে, মানে ক্ষরণ করে সেরোটোনিন এবং হিস্টামিন। সেরোটোনিন এবং হিস্টামিন। সেরোটোনিন যে কোনো জিনিসকে সংকুচিত করতে সহায়তা করে। আর বডি থেকে তোমরা একটা জানো না, প্রদাহ, প্রদাহ মানে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের জন্য
কিছু প্রোডাক্ট এখান থেকে নিষ্কাশিত হয়ে যায়, যেমন ব্রাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন বা ব্রাডিকিনিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলোর মূলত ইনফ্লামেশনে কাজ করে। ইনফ্লামেশন বলতে প্রদাহতে মূলত এরা কাজ করে আর কি। ওকে, এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। আর এখানে লাস্টের দিকে দেখো লেখা রয়েছে অম্ল এবং ক্ষারের কি সাম্যাবস্থা রক্ষা করে, অম্ল ক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে। চলে আসি এখন দেখো এইখানে এই ছবিটার দিকে আমরা একটু তাকাই। ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র গেল, এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া, রাইট? ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়ার মাঝখান থেকে দেখো এই যে এই দিক থেকে আমি একটা, আমার মনে হয় যে একটু অন্য কালার নিলে একটু বেটার হয় আর কি। চলো এই কালারটা নিই। দেখো এইখান থেকে দেখো এই যে ট্র্যাকিয়া দুই ভাগে ভাগ হয়ে গেল আর কি, রাইট? তাহলে এই যে ভাগ হয়ে গেল মোটা একটা শাখা, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে বলো তো প্রাইমারি ব্রঙ্কাস কয়টা? দুইটা, একটা হচ্ছে ডান সাইডের, একটা হচ্ছে কি বাম সাইডের, রাইট? এতটুকু জিনিস এটাতে। এরপরে দেখো প্রাইমারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে চলে যাবে, প্রাইমারি ব্রঙ্কাস আবার কি ভাগ হয়ে চলে যাবে আর কি এটাতে। যেমন এই দিক থেকে দেখো, এই দিক থেকে ভাগ হইছে, এই যে একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এইখানে দেখো শাখা, এখানে একটা শাখা। তাহলে কি দেখো এখানে তিনটা শাখা বের হইছে না? এই যে দেখো মোটা মোটা তিনটা শাখা বের হইছে। তাহলে কি দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস ঢুকবে কোথায়? সেকেন্ডারি ব্রঙ্কাস ঢুকবে কিন্তু লোবে, লোবে এখানে দেখা যাচ্ছে না এই লেখাটা, যে হোক লোবে ঢুকবে। তাহলে বলো তো ডান ফুসফুসের লোব কয়টা? ডান ফুসফুসের লোব হইতেছে আমাদের কয়টা বলো তো? ডান ফুসফুসের লোব হচ্ছে তিনটা। তাহলে সেটা ঢুকবে হচ্ছে ডান ফুসফুসে। কোন ফুসফুসে? ধরে রাখো ডান ফুসফুসের লোবে ঢুকবে তিনটা, ওকে। আর বাম ফুসফুসের লোবে ঢুকবে কয়টা? বাম ফুসফুসের লোবে ঢুকবে কয়টা? দুইটা, ক্লিয়ার। এরপরে দেখো আবার ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, এগুলার আবার ঢুকবে সেগমেন্টে। এগুলার ঢুকবে কোথায় বলতো? সেগমেন্টে। যেহেতু এরা টারশিয়ারি, যেহেতু এরা কি বলতো টারশিয়ারি, আর টারশিয়ারিরা যেহেতু সেগমেন্টে ঢুকবে, এই জন্য এদের অপর নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। আর এইখান থেকে ছোট ছোট ভাবে ভাগ হবে, হওয়ার পরে তৈরি করবে ব্রঙ্কিউল, এবং এই ব্রঙ্কিউলের নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। আর একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। মূলত প্রান্তীয় ব্রঙ্কিউল আগে থাকবে, এরপরে শ্বসন ব্রঙ্কিউল থাকবে, ক্লিয়ার? তাহলে বলো ব্রঙ্কাস কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি ব্রঙ্কাস ঢুকবে কোথায়? ডিরেক্ট ফুসফুসে, এবং সংখ্যায় দুইটা। সেকেন্ডারি ব্রঙ্কাস ঢুকবে লোবে। ডান ফুসফুসের লোব কয়টা? তিনটা, এই জন্য এদেরকে লোবার বলা হচ্ছে, লোবার ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসের অপর নাম কি? লোবার ব্রঙ্কাস। আর বাম ফুসফুসের লোব হইতেছে দুইটা, চলে গেল দুইটাই। এরপরে সেকেন্ডারি ব্রঙ্কাস আরো ছোট ছোট জায়গায় ঢুকবে, মানে সেগমেন্টে ঢুকবে। এই সেগমেন্টে তাহলে ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা? 10টা। বাম ফুসফুসের সেগমেন্ট কয়টা? 8টা। তাহলে চলে গেল টারশিয়ারি বা সেগমেন্টাল, টারশিয়ারি বা সেগমেন্টাল। এই টারশিয়ারি বা সেগমেন্টাল এরা আরো ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হবে, যেটাকে বলা হচ্ছে কি বলতো? ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল দুইটা, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, আর প্রান্তীয় ব্রঙ্কিউলের পরবর্তীতে তৈরি হবে শ্বসন ব্রঙ্কিউল। আর শ্বসন ব্রঙ্কিউল থেকেই মূলত শুরু হয় আমাদের কি বলতো? শ্বসন অঞ্চল। কোন অঞ্চল? শ্বসন অঞ্চল, যেখানে মূলত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যাপন প্রক্রিয়ায় কি হয় বলো? ব্যাপন প্রক্রিয়ায় মূলত তাদের আদান প্রদান হয় আর কি এটাতে, ক্লিয়ার? এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে দিকে আমরা একটু দেখি আর কি এটাতে আমাদের কি বলছে এই জায়গাটাতে। শ্বসনতন্ত্রের বায়ু প্রবাহের গতিপথ। এই গতিপথের দিকে দেখো লেখা রয়েছে ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, এরপরে অ্যাট্রিয়াম নামক একটা গহ্বর থাকে, অ্যালভিওলার থলি, এবং সবার শেষে কি? অ্যালভিওলাস। এতটুকু আই হোপ সো তোমরা সবাই বুঝতে পারছো এই জায়গাটাতে। আমরা অনেকক্ষণ ধরে পড়ে ফেলছি আর কি। চলো এখন আমরা একটু সলভের দিকে যাই আর কি, দেখি সলভের দিকে। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি আর কি এই জায়গাটাতে। চলো তো ভাই এরপরে দিকে কয়েকটা সলভ করে ফেলি। লেখা রয়েছে কি? লেখা রয়েছে এই উত্তরে দাও, নিম্নের কোনটি শ্বসন অঞ্চলের অংশ নয়? আমরা তো জানি শ্বসন অঞ্চলের অংশ কি কি ছিল, বলো দেখি। শ্বসন অঞ্চলের অংশ অলরেডি আমরা বই দাগায় ফেলছি, কি কি ছিল দেখো? শ্বসন ব্রঙ্কিউল, তারপরে কি অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, এবং অ্যালভিওলাস, এবং কি অ্যালভিওলাস। তাহলে চলো আর কি দেখি অংশ নয় কোনটা? শ্বসন ব্রঙ্কিউল অংশ, রাইট অ্যান্সার এটা হবে না। অ্যালভিওলাস অংশ হবে না, অ্যাট্রিয়াম অংশ হবে না, তাহলে হবে কোনটা? প্রান্তীয় ব্রঙ্কিউল। আর প্রান্তীয় ব্রঙ্কিউল মূলত কিসের অংশ বলতো? বায়ু পরিবহনের অংশ। বায়ু কিসের অংশ বলতো? বায়ু পরিবহন অঞ্চলের অংশ। এটা একটু মাথায় রাখতে হবে, বায়ু পরিবহন অঞ্চলের এটা মূলত অংশ হয়েছে এই জায়গাটাতে। ওকে, ভেরি গুড। উত্তরটা দাও 2 এর বি, রাইট অ্যান্সার 2 এর বি। চলো এরপরে দেখি আমরা চলে যাই 3 নাম্বার। অলফ্যাক্টরি কোষ কোথায় পাওয়া যায়? অলফ্যাক্টরি কোষ, আমরা জানি বায়ু ত্যাগ এবং গ্রহণ অঞ্চল বা গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে যে 5টা অংশ রয়েছে, এর মধ্যে প্রথমে ছিল সম্মুখ নাসারন্ধ্র 2টা, মাঝখানে একটা দেখো একটা পর্দা আছে, এখানে বলে সেপ্টাম, সেপ্টাম মানে ব্যবধায়ক। আর এই যে দেখো
এখানে যে হাত দিচ্ছি না আর কি আমি এটাতে, এটা একটু ফোলা একটু অংশ, এটাকে গহ্বর বলা হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। আর এই গহ্বরে থাকে মূলত যে চুলের মতো অংশ মানে সিলিয়া, এবং এখানে ময়লা জমে আর কি আমাদের, এবং এখানে আমরা মূলত ঘ্রাণ পাই। তাহলে এটা হবে কি নাসা গহ্বরের মিউকাস ঝিল্লিতে। দেখো গলবিলের মিউকাস ঝিল্লিতে, গলবিল তো আসবেই না এখানে আর কি, ওকে। ল্যারিংসের মিউকাস ঝিল্লিতে না, হবে না। ট্র্যাকের মিউকাস ঝিল্লিতে না, হবে না। তাহলে একমাত্র হবে কোনটা, নাসা গহ্বরের কোথায়, মিউকাস ঝিল্লিতে আমাদের অলফ্যাক্টরি কোষ থাকে। রাইট অ্যান্সার এইটা। এবং অলফ্যাক্টরি কোষ যে নাসা গহ্বরের মিউকাস ঝিল্লিতে থাকে, এখানে আরো একটা কাজ হয় মিউকাস ঝিল্লিতে, সেটা হচ্ছে রোগ জীবাণু। তাহলে যদি কখনো প্রশ্ন আসে রোগ জীবাণু ফিল্টার করে কে বা ধরে কে, রোগ জীবাণু ফিল্টার বা রোগ জীবাণু ধরে কে, তাহলে রোগ জীবাণু ধরেও মূলত হবে কোনটা বলতো, নাসা গহ্বর। নাসা গহ্বর, রাইট। ওকে চলো, 3-এর উত্তর হচ্ছে এ। চলো আমরা একটু, ও রে আল্লাহ, 4-এর উত্তর দিয়েই ফেলছে আর কি, দুট। আচ্ছা যাই হোক, চলো দেখো স্বররজ্জুর বা ভোকাল কর্ডের অবস্থান কোথায়। আমরা জানি স্বররজ্জু বা ভোকাল কর্ডের অবস্থান হচ্ছে কোথায় বলতো, স্বরযন্ত্রে, তাই না? স্বরযন্ত্র অলরেডি আমরা পড়ে ফেলছি। এবং স্বরযন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা যেন কতটি বলো, তোমরাই বলো। 6টি। কতটি? 6টি। উই নো ইট ভেরি ওয়েল। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা, ল্যারিংস বা স্বরযন্ত্র। ল্যারিংস বা স্বরযন্ত্র। এখানে মূলত থাকে 3টা তরুণাস্থি, এর মধ্যে সবচেয়ে বড় এই যে দেখো থাইরয়েড তরুণাস্থি, যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল, ওকে। চলো এর পরের দিকে আমরা একটু যাই। আচ্ছা, এইরকম হওয়ার কারণটা কি? সরাসরি উত্তর চলে আসতেছে কেন? আচ্ছা, কোনটা ল্যারিংসের তরুণাস্থি নয়? তো যাই হোক আর কি, উত্তর সরাসরি দেওয়া হয়ে গেছে আর কি কোনো কারণে। ল্যারিংসের তরুণাস্থি নয় কোনটা? আমরা জানি ল্যারিংসের 3 ধরনের তরুণাস্থি থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড, এরপর হচ্ছে ক্রিকয়েড, এবং হচ্ছে কি বলতো, অ্যারাটিনয়েড। থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারাটিনয়েড, ওকে। এবং দেখো থাইরয়েড টি দিয়ে, ক্রিকয়েড সি দিয়ে, অ্যারাটিনয়েড এই যে হচ্ছে এ দিয়ে, মানে টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক সাইকেল, টিসিএ। থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারাটিনয়েড, টিসিএ। এই 3টা মূলত আমাদের তরুণাস্থি থাকে। তাহলে থাকে না কোনটা বলতো, ট্র্যাকিয়া। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা, তরুণাস্থি নয় কোনটা, সেটা হচ্ছে ট্র্যাকিয়া, মানে 5-এর খ উত্তর। 5-এর উত্তর কোনটা, খ। ভেরি গুড, উত্তর 5-এর বি উত্তর দিচ্ছ তোমরা, রাইট অ্যান্সার। চলো এরপরে দিকে চলে আসি, ফুসফুসের সবচেয়ে বাইরের আবরণ কোনটা? আমরা জানি ফুসফুসের 2টা স্তর থাকে, তাই তো? আবরণের 2টা স্তর থাকে, যেটাকে বলা হচ্ছে কি বলতো, PLEURA, প্লিউরা। এই প্লিউরা আবার 2টা রয়েছে, একটাকে বলা হয় ভিসেরাল প্লিউরা, ভিসেরাল মানে হইতেছে ভিতরের আবরণ, ভিসেরাল প্লিউরা, এবং আরেকটা হইতেছে প্যারাইটাল প্লিউরা। প্যারাইটাল মানে কি জানো, বাইরের আবরণ। আর এই ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে একটা রস থাকে, যাকে বলা হইতেছে কি বলতো, প্লিউরাল রস। যাকে বলা হইতেছে কি রস, প্লিউরাল রস, ওকে, বা প্লিউরাল ফ্লুইড। যার কারণে এদের মাঝখানে কোনো মানে ঘষা লাগে না, যার কারণে এদের মাঝখানে কোনো ঘর্ষণ বা ঘষা লাগে না, ওকে। এই হইতেছে মূলত কথা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা, 6-এর এ। তাহলে দেখো এটা হচ্ছে প্লিউরা, এটা হচ্ছে কি প্লিউরা। পেরিকার্ডিয়াম, পেরি মানে চারিদিকে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তাহলে পেরিকার্ডিয়াম কার আবরণ বলো, হৃৎপিণ্ডের আবরণ। পেরিটোনিয়াম কি, পেরিটোনিয়াম হচ্ছে ওই যে সিলোমের যে একটা আবরণ থাকে না, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপাদন হয় আবরণ, এটাকে বলা হয় পেরিটোনিয়াম। পেটের নাড়িভুঁড়িকে ঢেকে রাখে যেটা। চলো এরপরের দিকে চলে যায়, মানব জীবনে কত বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণ বিকশিত হয়? এটা চমৎকার একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ওকে। গুরুত্বপূর্ণ, এটা আমাদের আজমল স্যারের বই দেওয়া নাই, বাট তারপরে এটা আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো 2-একটা দেওয়া উচিত আর কি তোমাদের, ওকে। তাহলে আমাকে একটু উত্তরটা জানায় ফেলে আর কি, তোমাদের কত বয়সের মধ্যে পূর্ণ বিকশিত হয় মোটামুটি আর কি, ওকে। কত বছর বয়সের মধ্যে পূর্ণ বিকশিত হয়ে যায় আর কি, এটাতে জানাও একটু আমাকে, আমি একটু দেখি তোমাদের সবার। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছ আর কি মোটামুটি তোমরা। পূর্ণ বিকশিত হয় কতর মধ্যে আর কি, টিটু উত্তর দিয়েছো 7-এর 2 মানে 8। ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে পূর্ণ বিকশিত হয় 8 বছরের মধ্যে। এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে বলো, একসাথে বলো, পূর্ণ বিকশিত হয় কত বছরের মধ্যে? 8 বছর, 8 বছর, 8 বছর। আমার সাথে সাথে বললেই হয়ে যাবে আর কি। চলি এরপরে আমরা চলে যাই 8 নাম্বার প্রশ্ন আর কি। দেখো, ডান ফুসফুসের লোব 9 কোনটি? এই ভাই, এটা আবার কঠিন প্রশ্ন, এগুলো আবার কঠিন প্রশ্ন আর কি, ওকে। এই হইতেছে কাহিনী, এগুলো হচ্ছে মূলত একটু কঠিন টাইপের আর কি প্রশ্ন আর কি। এগুলোর মূলত কিন্তু আমাদের আজমল স্যারের বইতে দেওয়া নাই। আমরা এতটুকু জানি তো, ডান ফুসফুসের লোব আবার 3টা। বলো ডান ফুসফুসের লোব কয়টা বলো দেখি,
ডান ফুসফুসে লোব কয়টা বলো ভাই? ডান ফুসফুসে লোব হইতেছে মূলত 3টা। ডান ফুসফুসের লোব কয়টা বলো? 3টা। ওকে, এদের লোবের যদি আমি কথাটা বলি, লোবের যদি কথাটা বলা হয় তাহলে এদের লোবের কথাটা আসবে মূলত কি কি? সুপিরিয়র লোব, ইনফেরিয়র লোব এবং মিডল লোব। সুপিরিয়র লোব, ইনফেরিয়র লোব এবং মিডল লোব। ওকে, দেখো একটু খেয়াল করে ধরে রাখো, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ব্রঙ্কাস। ওকে, আমি এখানে ধরো একটা ফুসফুস ড্র করলাম, সবুজ কালারের দিলাম আর কি ফুসফুস। ওকে, এটা একটা ফুসফুস আর এটা একটা ফুসফুস, রাইট? এখন ধরো এটা আমি ডান ফুসফুস ধরলাম, এটা রাইট সাইড ধরলাম আর কি, রাইট সাইড। ওকে, এটা ধরলাম লেফট সাইড। তাহলে দেখো এদের ভাগটা হয় ঠিক এইভাবে, এই যে দেখো ফুসফুসের ভাগটা হচ্ছে ঠিক মূলত এইভাবে হচ্ছে, দেখো। তাহলে দেখছো এদের লোব কয়টা? 3টা। আর এদের লোব হইতেছে কয়টা জানো? এদের লোব হইতেছে জাস্ট জাস্ট এই যে ধরে রাখো, জাস্ট হইতেছে 2টা। তাহলে এদের লোব হইতেছে 2টা আর এদের লোব হইতেছে 3টা। এবং এদের লোবের মধ্যে আমাদের কি কি থাকে আর কি বলতো? সুপিরিয়র থাকে, ইনফিরিয়র থাকে এবং মিডল লোব থাকে। সুপিরিয়র থাকবে, ইনফিরিয়র থাকবে এবং কি লোব থাকবে বলতো? মিডল লোব থাকবে আর কি। ওকে, যদিও বা এখানে একটা জিনিস তোমাদেরকে যদি পারে একটু দেখালে ভালো হয় আর কি এটাতে। গুগল থেকে নয় একটু একটু ইয়ে হয়ে যাবে আর কি একটু। আচ্ছা সমস্যা নেই, দেখি আর কি এটাতে। চলো দেখো, যে জায়গাটায় এই জায়গায় একটু স্পষ্টভাবে আমি একটু ড্র করে ফেলি আর কি, এই জায়গাটাতে স্পষ্টভাবে একটু আমার মনে হচ্ছে ড্র করা দরকার এইটাতে। চলো তাহলে লোবের ক্ষেত্রে যদি কখনো আসে আর কি, ধরে রাখো এই যে এটা হচ্ছে আমাদের রাইট রাইট লাং এবং এটা হচ্ছে ধরে রাখো লেফট লাং। ওকে, রাইট লাং এবং কি লেফট লাং, এর মাঝখানে ধরে রাখো এই যে ধরে রাখো এই জায়গাটাতে একটা ভাগ হয়ে গেল, এই জায়গায় একটাতে কি হয়ে গেল বলতো? ভাগ হয়ে গেল। আর একটা ধরো এটা আর একটা ভাগ হয়ে গেছে আর কি এটাতে। তাহলে এই যে রাইটের মধ্যে দেখো 3টা ভাগ রয়েছে, 3টার মধ্যে দেখো এটা একটা দাগ দিয়ে এবং দেখো এটা একটা দাগ। তাহলে এই যে আইল, জমির আইল থাকে না, এদেরকে এই দাগগুলোকে বলা হচ্ছে ফিশার। তাহলে তুমি বলো তো রাইট লাংসের দাগ বা ফিশার কয়টা? 2টা। ফিশার 2টা। আর লেফট লাংয়ের ক্ষেত্রে ফিশার কয়টা? লেফট লাংয়ের ক্ষেত্রে দাগ কিন্তু একটা বা ফিশার হইতেছে একটা। আর এই জন্য লোব কয়টা বলো? লোব হইতেছে 2টা। আর এদের ফিশার 2টা, তাহলে লোব কয়টা? লোব হইতেছে দেখো 3টা। ওকে, এই 3টার মধ্যে আমাদের কি কি রয়েছে? সুপিরিয়র লোব, সুপিরিয়র মানে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে পিরিয়র, সুপিরিয়র মানে উপরে, সুপিরিয়র। ওকে, এরপরে দেখো ইনফিরিয়র, ইনফিরিয়র মানে এই যে নিচেরটা, IN FE RIOR, ইনফিরিয়র লোব। আর এই যে এটা হচ্ছে বডির মিড পয়েন্টের কাছাকাছি, যেহেতু এই যে এটাকে বলা হচ্ছে কোন লোব? মিডল লোব, MIDDLE, মিডল লোব। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের নাই কোনটা? আমাদের নাই হচ্ছে সেখানে ল্যাটারাল লোব। হবে কোনটা বলো তো? রাইট অ্যান্সার 8-এর D, ল্যাটারাল লোব। তাহলে আমি মনে হয় ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারছি এই জায়গাটাতে। ওকে, তাহলে বলো রাইট লাংয়ের কয়টা লোব? 3টা, উপরেরটা, ওকে, নিচেরটা এবং মিডল মানে মাঝেরটা আর কি 3টা। আর ফিশার কয়টা? ফিশার হচ্ছে 2টা। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত আমাদের কোনটা? এই যে ল্যাটারাল লোব। কোন লোব? ল্যাটারাল লোব। ওকে, চলো এরপরের দিকে চলে আসি 9 নাম্বার। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? এই লোবিউলকে তোমাদের একটু চিন্তা করতে হবে সেগমেন্ট হিসাবে। কি হিসাবে? সেগমেন্ট হিসাবে। তোমাদের বই এটাকে সেগমেন্ট হিসাবে চিন্তা করা হয়েছে। বামের সেগমেন্ট থাকে হচ্ছে 8টা। বামের সেগমেন্ট কয়টা? 8টা। আর যদি বলা হয় ডানের সেগমেন্ট তাহলে হবে কয়টা বলো? 10টা। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে বলো রাইট অ্যান্সার হবে কোনটা? এটা হচ্ছে 4, 8টি। 9-এর 4 বা 8টি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। 10 নাম্বারটা, হাইলাম দিয়ে নিচের কোনটি প্রবেশ করে না? চমৎকার কথা বলছো, হাইলাম দিয়ে প্রবেশ করে না নিচের কোনটি?
ওকে, হাইলাম দিয়ে প্রবেশ করে না নিচের কোনটি? ওকে, চলো আসি হাইলাম। হাইলাম মানে তো বললামই তো, ধরে রাখো রুটের মধ্যে ওর ভেতর দিয়ে কি যাইতেছে আর কি। ওকে, তাহলে দেখো একটা বলেছে কি ব্রঙ্কাস, রক্তনালী, লসিকানালী এবং প্লিউরা। আচ্ছা, হাইলামের যেটা, এই হাইলামের সাথে মেইনলি সম্পর্কিত কোন জিনিস বলো তো? হাইলামের সাথে মেইনলি সম্পর্কিত হচ্ছে পালমোনারি রুট, পালমোনারি রুট। ওকে, এই পালমোনারি রুট কি দ্বারা গঠিত? ফার্স্ট অফ অল ব্রঙ্কাস দ্বারা গঠিত, রাইট? ব্রঙ্কাস তো থাকবেই। এরপরে দেখো থাকবে কি বলতো? রক্তনালী থাকবে। ওকে, রক্তনালীর পরে দেখো থাকবে হইতেছে লসিকা নালী, লসিকা নালী। আচ্ছা, এই রক্তনালীর মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে ধমনী এবং আরেকটি কি বলতো? শিরা, তাই তো? এগুলো সবই মূলত থাকবে আর কি এটাতে। আর এর মধ্যে মূলত নাই তাহলে কোনটা বলতো? হাইলাম দিয়ে প্রবেশ করে না কোনটা? এই প্রশ্নে একটু ঝামেলা আছে আর কি, বুঝছো? একটু ঝামেলা আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে রাইট অ্যান্সার হচ্ছে প্লিউরা। প্লিউরা তো সবচেয়ে বাইরের আবরণ, তাহলে সবচেয়ে বাইরের আবরণ হবে কোনটা? প্লিউরা। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে প্রবেশ করে না, প্লিউরা। কিন্তু আমি যদি তোমাদের এখানে একটা জিনিস তোমাদের একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখো যে হাইলাম যেটা HILUM, হাইলাম দিয়ে প্রবেশ করলো কিন্তু ধমনী। তোমাদের একটু আগে আমি দেখাই দিচ্ছি আর কি, লাইন দাগে ধমনী। আর বের হবে কোনটা? শিরা আর কি? লসিকা নালী। শিরা আর কি বলতো? লসিকা নালী। এটা মূলত রাইট, অ্যাবসলিউট রাইট। হাইলাম দিয়ে প্রবেশ করবে এটা, আর বের হবে হইতেছে শিরা এবং লসিকা নালী। কিন্তু যেহেতু এই প্রশ্নে তারা এই প্রশ্নে তারা কি বুঝাতে চাইছে? হাইলাম দিয়ে নিচের কোনটি প্রবেশ করে না? দেখো ওই যে ব্রঙ্কাস, রক্তনালী, লসিকা নালী, এগুলো সবই তারা এই প্রশ্নের মধ্যে ধরছে। তাহলে আমি যদি বলি প্রবেশ করে না কোনটা, তাহলে এইখানে মানে রাইট অ্যান্সার মানে অনেকগুলো হবে। লসিকা নালীতে প্রবেশ করে না, লসিকা নালী হইতেছে বের হয় আর কি এটাতে। কিন্তু এখানে মূলত রাইট অ্যান্সারটা ধরা হয়েছে প্লিউরাকে, এই প্রশ্নের ভাব অনুযায়ী। তোমাকে প্রশ্নের ভাব একটু বুঝতে হবে আর কি এটাতে, বুঝতে পারছো? প্রশ্নের ভাব আমাকে একটু বুঝতে হবে। 10-এর ডি। চলো এরপরে দিকে আমরা চলে আসি প্লিউরা। এরপরে দিকে চলে আসি পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে অ্যালভেলাসের সংখ্যা কত মিলিয়ন? এটা একদম ঠাডা একটা মুখস্থ। এটা হয় মূলত পূর্ণবয়স্কদের ক্ষেত্রে। কত মিলিয়ন এটা আমরা একটু আগে, দুটি ফুসফুসের ক্ষেত্রে আগে একটু দেখি, লেখা রয়েছে কত? 700 মিলিয়ন। কত মিলিয়ন? 700 মিলিয়ন। আচ্ছা, আমরা এখন একটু দাগানো জিনিসে আবার একটু চলে যাই আর কি, দেখি। দেখো এখানে দিকে একটু খেয়াল করে আর কি, দেখো এটা নতুন বইয়ের একটা অনুসারে আর কি। দেখো সেটা হচ্ছে নবজাতক শিশুর ফুসফুস মাত্র কত মিলিয়ন বলতো? 20 মিলিয়ন অ্যালভেওলাই থাকে। 8 বছর বয়সে কত মিলিয়ন? 300 মিলিয়ন। আর একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে থাকে প্রায় 480 মিলিয়ন অ্যালভিওলাই। এখন আমরা একটু চলে আসি আর কি। দেখো সেটা হচ্ছে কোথায় যাব? সেটা হচ্ছে কি বলে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে অ্যালভিওলারির সংখ্যা কত? দেখো 700 মিলিয়ন এখানে উত্তর দেওয়া রয়েছে। এই 700 মিলিয়ন উত্তরটা দেওয়া রয়েছে কিন্তু আগের বই অনুসারে। এই উত্তরটা আছে কি আগের বই অনুসারে আর কি। বাট নতুন যদি তুমি আপডেট বইয়ের দিকে তাকাও, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কত বলো তো? একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি 480 মিলিয়ন। কত মিলিয়ন? 480 মিলিয়ন। কিন্তু তারা আবার এখানে পরিসীমা দিয়ে দিয়েছে দেখো 790 মিলিয়ন পর্যন্ত। তাহলে এখন তুমি রাইট অ্যান্সার দিবা কোনটা? আগের বই 700 মিলিয়ন দেওয়া আছে, তুমি দিবা কোনটা? আলিম স্যার এই বাজে কাজটাই করে। সে বাজে কাজটা হচ্ছে প্রত্যেক বছরের এডিশনে উনি তথ্যের চেঞ্জ নিয়ে আসেন না, উনি শুধু সংখ্যার চেঞ্জ নিয়ে আসেন, যাতে করে বিক্রি ভালো হইতে পারে আর কি। তো সত্যি কথা বলা খুবই মুশকিল যে উত্তর 700 নেবে নাকি 480 থাকলে 480 নেবে। বাট যেহেতু এটা লেটেস্ট বইটাকে আমরা সবসময় ফলো করি, তোমরা উত্তর দিও ভাই 480 মিলিয়ন। কত মিলিয়ন? 480 মিলিয়ন। মনে না থাকলেও তোমরা একটু মাথায় রাখো আর কি। তাহলে বলো কত মিলিয়ন বলো। তাহলে রাইট অ্যান্সার অ্যাবসলিউট রাইট অ্যান্সার কত মিলিয়ন? 480 মিলিয়ন। 480 মিলিয়ন, এই উত্তরটাই তোমরা দিও আর কি। কিন্তু আগের বই কিন্তু আবার ছিল 700 মিলিয়ন উত্তর। কিন্তু যদি 480 পাও, ক্লুতে যদি 480 পাও তাহলে দিবা 480, আর যদি না পাও তাহলে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বলে 700 মিলিয়ন দিয়ে চলে আসবা, যা আবার হবে আর কি। বাকিটুকু পরে দেখা যাবে। আসো এরপরে কি বলা হয়েছে আর কি। দেখো এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলো মূলত একটা সারফেস তৈরি করে, এবং সেই সারফেসটা হতেছে দেখো 11,800 বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু মিটার নাই কিন্তু বর্গ সেন্টিমিটার, মাথায় রাখতে হবে। অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার এবং এর প্রাচীর পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার। খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যালভিওলাসের যে প্রাচীর থাকে এটা হচ্ছে যেই পেঁয়াজের যে খোসা থাকে তার থেকেও পাতলা।
0.2 মাইক্রোমিটার পুরু, আর এদের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার পুরু। দেখো এখানে কিন্তু এককের কিন্তু কম বেশি রয়েছে, যাতে ভুল না হয়। এবং এদের থাকে মূলত স্কোয়ামাস এপিথেলিয়াম, ওকে, আইসাকার এপিথেলিয়ামের মতো। এবং এদের ভেতরে থাকে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটার কারণে ওর ভিতরে কোনো জীবাণু থাকলে, ফুসফুসের ভেতরে জীবাণু থাকলে সেটাকে গপ গপ করে খেয়ে ফেলতে পারে। চমৎকার জিনিস আসো এখানে আর কি। দেখো এই যে মূলত অ্যালভিওলাসের ভেতরে থাকে দুই ধরনের কোষ, একটা টাইপ 1 এবং টাইপ 2। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস টাইপ 2, কারণ টাইপ 2 থেকে আসে মূলত সারফেক্টেন্ট নামক এক ধরনের ডিটারজেন্ট, যার কারণে ফুসফুসের অ্যালভিওলাসের যে পৃষ্ঠটান থাকে, ঘষা লাগলে যাতে না ফেটে যায়, এই জন্য তাদের পৃষ্ঠটানটা কবায় দেয় কে? সারফেক্টেন্ট ক্ষরণ হয় টাইপ 2 থেকে। সারফেক্টেন্ট ক্ষরণ হয় কি? টাইপ 2 থেকে। এবং এটা হচ্ছে মূলত ডিটারজেন্ট টাইপের। কোন টাইপের? ডিটারজেন্ট টাইপের, যেটা কিনা অনুরূপ ফসফোলিপিডের মতো। যেটা কিনা অনুরূপ কিসের মতো বলতো? ফসফোলিপিডের মতো আর কি। চলো, সারফেক্টেন্ট পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমিয়ে দেয়। এখন চলো আসো ভুল হওয়ার মতো যে জায়গাটা, একটা হচ্ছে 23 সপ্তাহ, একটা হচ্ছে 24 সপ্তাহ। খেয়াল করে দেখবা 23 সপ্তাহে মানব ভ্রূণের 23 সপ্তাহের শেষের দিকে মূলত মানব ভ্রূণের সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়। আর 24 সপ্তাহ বয়স হলে ওটাকে আমরা বলি স্বাধীন মানব ভ্রূণ, মানে মানুষের বাচ্চা হিসেবে তাকে আমরা স্বীকৃতি দিই আর কি। তাহলে বলো, যদি কখনো আসে যে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয় কখন? ক্ষরণ হওয়া শুরু হয় মূলত 23 সপ্তাহ বয়সের দিকে, ওকে। আর স্বাধীন মানব ভ্রূণ যখনই তুমি বাবা মানব ভ্রূণ, স্বাধীন মানব ভ্রূণ, এই স্বাধীন মানব ভ্রূণ পাইলেই এটাকে বলবো 24 সপ্তাহ। অর্থাৎ 24 সপ্তাহের আগ পর্যন্ত এটাকে আমরা স্বাধীন মানব ভ্রূণ বলি না। আর সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হবে কত সপ্তাহে? 23 সপ্তাহের শেষের দিক থেকে, মানে 23 সপ্তাহ। আর মানব ভ্রূণ, স্বাধীন মানব ভ্রূণ বললে তুমি দেবে 24 সপ্তাহ। এই জায়গাটাতে মাথায় রাখো আর কি, ওকে। শ্বাস পেশি, চলো আসো খেয়াল করো, আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ। এই যে দেখো, সবাই শ্বাস নিই একটু, আমার সাথে সাথে যারা ক্লাস করছি একটু লম্বা একটা শ্বাস নাও, একটু ধরে রাখি, আবার নেই, লম্বা ধরে রাখি। তাহলে এই যে আমরা শ্বাস প্রশ্বাস করলাম, দেখো অলরেডি আমার বডিতে কিন্তু অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। এই ব্রিদিং এক্সারসাইজ করা উচিত, যদিও আমি নিজেই করি না। সেটা হচ্ছে এখানে দেখো তোমার বুকে, এই যে দেখো যখন তুমি পেটে চাপ দাও, পেটে চাপ দিলে মানে কি? ডায়াফ্রামে চাপ দিচ্ছ। তাহলে ডায়াফ্রাম এবং এই যে দেখো আমাদের যে দুইটা বুকের কাঠি বা পরশুকার মাঝখানে যেই মাসেলগুলো থাকে তাকে বলা ইন্টারকোস্টাল মাসেল। এই যে দেখো মানে কি বুক এই বড় 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 হচ্ছে, বুক এই যে উপর নিচ বড় 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 হচ্ছে, এখানে তাহলে দুইটা মাসেল কাজ করবে, একটা ডায়াফ্রাম যেটা কিনা শ্বাস প্রশ্বাসের প্রধান মাসেল, আর হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তাহলে দেখো ডায়াফ্রাম আর একটা কোন পেশি? ইন্টারকোস্টাল পেশি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডায়াফ্রামে একটা নার্ভ সাপ্লাই দেয় ভাই, সেই নার্ভটা একটু মনে রাখবা। আমার সাথে সাথে বলো ফ্রেনিক নার্ভ, বলো একসাথে বলো। ডায়াফ্রামে কোন নার্ভ সাপ্লাই দিবে? ফ্রেনিক নার্ভ। বলো ডায়াফ্রামে কোন নার্ভ সাপ্লাই দিবে? বলো তো। ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিবে ডায়াফ্রামে। আবারও বললাম, ডায়াফ্রামে কোন নার্ভ সাপ্লাই দিবে? ফ্রেনিক, PHRENIC, ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিবে। এখানে আর তেমন কোনো কিছু আমার পড়াই নাই, এই জায়গাটাতে লাগে নাই খুব বেশি আর কি, ওকে। চলো আসো শ্বসন তন্ত্রের কাজ, এর মধ্যে অনেকগুলো আছে। পানি সাম্য, এই যে নিঃশ্বাসের মাধ্যমে প্রত্যেকদিন কতটুকু পানি বডি থেকে বের হয়ে যায়? 400 থেকে 600 ml পানি বের হয়ে যায়। হোমিওস্ট্যাসিস, এটা কিন্তু হিমোস্ট্যাসিস না, হিম মানে কিন্তু রক্ততঞ্চন, আর হোম মানে দেহ। তাহলে দেহের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। দেহের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণকে বলা হচ্ছে কি? হোমিওস্ট্যাসিস। এরপর উদ্বায়ী গ্যাসের মধ্যে কি কি থাকে, কি কি নিষ্কাশন করে? দেখো ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া। এখানে কিন্তু অ্যামোনিয়াম নাই, বুঝছো? ক্লোরোফর্ম, ইথার এবং অ্যামোনিয়া এরা ইত্যাদি নিষ্কাশন করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে আর কি। প্র্যাকটিক্যালের মধ্যে থেকে এখানে একটা প্রশ্ন আসতে পারে, অ্যালভিওলাই গুলো থাকে না, এই অ্যালভিওলার মাঝখানে একটা পর্দা থাকে, ব্যবধায়ক পর্দা, এই পর্দাকে বলা হয় ট্র্যাবেকুলি। তাহলে বলো অ্যালভিওলার গুলোর মাঝখানে কি ব্যবধায়ক পর্দা থাকে? ট্র্যাবেকুলি। মাথায় রাখতে হবে, বলো কি? আবারও বলো কি? ট্র্যাবেকুলি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলো, এরপর আমরা তাহলে এমসিকিউ সলভের দিকে আবার একটু মনোযোগ দিই আর কি। চলো যাই 12 নাম্বার, সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? আমরা জানি সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় মূলত অ্যালভিওলাস থেকে। রাইট অ্যান্সার অ্যালভিওলাসের কোন কোষ থেকে? টাইপ 2 থেকে। কোন কোষ থেকে? টাইপ 2 থেকে, ওকে। এবং এইটা মূলত বলো তো, একটু আগে তোমাদের আমি বলে দিছি খুবই চমৎকারভাবে একটা লাইন, এবং এই যে এটা তো ডিটারজেন্টের মতো কাজ করে, তাই না? অ্যালভিওলাস ডিটারজেন্টের মতো কি করে বলো? অ্যালভিওলাস ডিটারজেন্টের মতো কাজ করে, এবং এইটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, সালফোলিপিড না কিন্তু, ফসফেট থাকে বেশি, ফসফোলিপিড। তাহলে বলো এটা কি এক ধরনের? এটা হচ্ছে ফসফোলিপিড। আবারও বলো এটা এক ধরনের কি? বলো ফসফোলিপিড। এটা এক ধরনের ফসফোলিপিড, মাথায় রাখতে হবে আর কি। চলো এরপরে দিকে আমরা একটু যাই। 13 নম্বরে কি বলছে আর কি। চলো, কত বয়সে মানব ভ্রূণে সারফেক্ট্যান্ট তৈরি শুরু হয়?
রাইট? সারফেক্ট্যান্ট তৈরি শুরু হয় আমরা জানি কত সপ্তাহে বলো তো? 23 সপ্তাহ। আর যদি কখনো বলা হয় স্বাধীন মানব ভ্রূণ, আবারও বলো কোন মানব ভ্রূণ? স্বাধীন মানব ভ্রূণ, তাই না? তাহলে স্বাধীন মানব ভ্রূণ যদি আসে তাহলে চোখ বন্ধ করে হবে কত সপ্তাহ? এটা 24 সপ্তাহ। কত সপ্তাহ বলো? 24 সপ্তাহ। স্বাধীন মানব ভ্রূণ বলে 24 সপ্তাহ। চলো এরপরে দেখে যাই 14 নাম্বার। কত সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না? স্বাধীন কথা থাকলেই তুমি বলবো কি স্বাধীন মানে 24, স্বাধীন মানেই কি 24। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিল আর কি, ধরে রাখো। তাহলে স্বাধীন মানেই কি মূলত 24, এটা একটু মাথায় রাখতে হবে। 24 স্বাধীনতা, তাহলে 24। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো 15 নাম্বার, অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষটি থাকে না? আমরা জানি অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষটি থাকে না? অ্যালভিওলার প্রাচীরে টাইপ 1 থাকে, টাইপ 2 থাকে। এবারে দেখো স্তম্ভাকার এপিথেলিয়াম, আর একটা বলেছে কি বলতো? ম্যাক্রোফেস। ম্যাক্রোফেস। আচ্ছা খেয়াল করো তো, এর মধ্যে টাইপ 1 থাকে, টাইপ 2 থাকে, আবার অ্যালভিওলার ম্যাক্রোফেসে থাকে। তাহলে থাকে নাকি স্তম্ভাকার এপিথেলিয়াম? এখানে স্তম্ভাকার না, এখানে থাকে মূলত আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম। কি এপিথেলিয়াম বলতো? স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম, নট স্তম্ভাকার। স্তম্ভাকার মানে হচ্ছে কলামনার। স্তম্ভাকার মানে কি বলতো? এখানে কলামনার থাকে। কলামনার থাকে না ভাই, এখানে কলামনার থাকে না। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে মূলত আমাদের কোনটা বলো? রাইট অ্যান্সার হবে মূলত আমাদের ঘ, স্তম্ভাকার এপিথেলিয়াম। 15। 16 নম্বরের দিকে চলে যায়। দেখো নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন কি পরিমাণে পানি দেহ থেকে বের হয়ে যায়? অলরেডি আমরা পড়ে ফেলছি, 400 থেকে 600 ml। কত ml? 400 থেকে 600 ml, রাইট? হয়ে গেছে আর কি আমাদের 400 থেকে 600 ml। রাইট অ্যান্সার হচ্ছে গ, 16 উত্তর হচ্ছে গ। 17 যাই, কোন উদ্বায়ী গ্যাসটি শ্বসনতন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় না? আমি তোমাদের বলছিলাম উদ্বায়ী গ্যাস ছিল 3টা। কি কি ছিল বলতো? ইথার, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া। তাহলে দেখো ইথার রয়েছে, ক্লোরোফর্ম রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, তাহলে যায় না কোনটা বলতো? দেখো উদ্বায়ী গ্যাসটি শ্বসনতন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় না। এখন সবাই তো মনে করবে কি রে নিষ্কাশিত হয় না মানে কি? কার্বন ডাই অক্সাইড তো এমনি বের হয়ে যায়। তাহলে উত্তর কিন্তু তোমরা যেটা সঠিক উত্তর সেটাই তোমরা না দিয়ে অন্য উত্তর তোমরা দাগাই দিয়ে আসবা। তাহলে দেখো দাগিয়ে পড়ার এবং এমসিকিউ সলভ করার মজা হইতেছে এইখানেই আর কি। শুধু এমসিকিউ সলভ করলাম ব্যাপারটা এরকম না, বই যখন দাগাইলাম মাথার ভেতরে থেকে গেল। তাহলে বলো 3টা জিনিস নিষ্কাশিত হয়, ইথার, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া। তাহলে নিষ্কাশিত হয় না কোনটা বলো ভাই? কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু মানে উদ্বায়ী গ্যাস হিসাবে কিন্তু, ঠিক আছে? উদ্বায়ী গ্যাস ওই 3টাই, উদ্বায়ী গ্যাস ইথার, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, 3টা উদ্বায়ী গ্যাস। তাহলে এটা বাদে যা থাকবে সেটা হচ্ছে উদ্বায়ী গ্যাস নয়। 18 নম্বর, বক্ষগহ্বরের আয়তন হ্রাস বৃদ্ধি ঘটে কোন পেশির সংকোচন প্রসারণে? বলো এইখানে 2টাই পেশি রয়েছে তাই না? একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ডায়াফ্রাম, আর বুকের কাঠির মাঝখানে যে পেশিগুলো থাকে তাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তাহলে রাইট অ্যান্সার ডায়াফ্রাম। আর আমি একটু আগে বলেছিলাম ডায়াফ্রামে একটা স্নায়ুর সাপ্লাই থাকে, স্নায়ু এখানে সরবরাহ করে, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ু। ফ্রেনিক নার্ভ বা কোন স্নায়ু বলো তো? ফ্রেনিক স্নায়ু। চলো 18 পরের দিকে আমরা একটু চলে যাই 19 নাম্বার। প্রতিবার প্রশ্বাস নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢোকে বা বের হয় তার পরিমাণ কত? এইখানে আবার আজমল স্যারের বই থেকে একটু ইনফরমেশন নিয়ে আসা হয়েছে আর কি। ওকে, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি কত, টাইডাল ভলিউম কত, রেসিডুয়াল ভলিউম কত, এই কিছু কথা আর কি বলা হয়েছে আর কি এখানে। 18 উত্তর হচ্ছে ভেরি গুড, অ্যাবসলিউট রাইট। প্রতিবার প্রশ্বাস নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢোকে বা বের হয় তার পরিমাণ কত? তার পরিমাণ প্রত্যেকবারে যেটা ঢোকে তার পরিমাণটা কত আসতে পারে আর কি এটাতে। এই প্রশ্নটা তোমরা অনেকে পারতেও পারো, নাও পারতে পারো, এটা না এত প্যারা খেও না আর কি। এটা না পারলেও কোনো সমস্যা নাই আর কি এটাতে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি এটাতে। ওকে, চলো 18 অনেকে উত্তর দিচ্ছে হচ্ছে 500 ml। হ্যাঁ রাইট অ্যান্সার 500 ml। চলো রাইট অ্যান্সার 500 ml। চলো এটাকে বলা হচ্ছে কি জানো? টাইডাল ভলিউম। একটু ব্যাখ্যা দিয়ে দিই আর কি। দেখো লেখা রয়েছে টাইডাল ভলিউম, অর্থাৎ আমি এই যে দেখো সাধারণভাবে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, প্রত্যেকবারে 500 ml ঢুকতেছে, 500 ml বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম। তাহলে বলো মানুষের টাইডাল ভলিউম প্রায় কত ml? 500 ml এর মতো। এরপরে দেখো রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল মানে অবশিষ্ট, অর্থাৎ আমি যদি সকল মানে খুবই এইভাবে যদি নিঃশ্বাস ছেড়ে দিই, সব ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরেও আমার ফুসফুসের যতটুকু বাতাস থাকবে সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। রেসিডিউ মানে হইতেছে অবশিষ্ট। রেসিডুয়াল ভলিউম থাকে প্রায় কত ml বলো তো? 1500 ml। কত ml?
1500 ml রেসিডুয়াল ভলিউম থাকে কত ml, ভুল করা যাবে না, 1500 ml। বলো কত ml? 1500 ml। মাথায় জানা থাকে, তাহলে বলো রেসিডুয়াল ভলিউম কত ml রে বাবা? 1500 ml। ওকে, এরপরে দেখো ভাইটাল ক্যাপাসিটি। এটা ছিল টাইডাল, এটা ছিল কি ভাইটাল। ভাইটাল ক্যাপাসিটির মধ্যে থাকবা যে ইন টোটাল ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি ইন টোটাল সব মিলে, যেমন ওর মধ্যে টাইডাল ভলিউমও থাকবে, রেসিডুয়াল ভলিউমও থাকবে, সবকিছু মিলে একটা ফুসফুসের ধারণ ক্ষমতা কত? সাধারণত হচ্ছে 4500 ml। কিন্তু যারা কিনা দৌড়বিদ তাদের ফুসফুস কিন্তু, বা যারা সাঁতারু তাদের কিন্তু ফুসফুসে অনেক অক্সিজেন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ফুসফুসের ধারণ ক্ষমতা ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, প্রায় 6000 ml হয়। তাহলে ভাইটাল ক্যাপাসিটি সাধারণ মানুষের প্রায় 4500 ml। কত ml? 4500 ml। আর যারা দৌড়বিদদের ক্ষেত্রে কত ml বলো তো? 1600 ml। দৌড়বিদদের ক্ষেত্রে 1600 ml না, 6000 ml। সরি, একটু কনসেন্ট্রেশন মনে হয় অন্যদিকে চলে গেছে আর কি আমার, সরি আমি। তাহলে দেখো টাইডাল ভলিউম কত? 500। রেসিডুয়াল মানে সবসময় যেটা ফুসফুসে থাকবে কত? 1500 ml। আর ক্যাপাসিটি তোমার আমার সাধারণ মানুষের ক্যাপাসিটি 4500 ml। আর যারা দৌড়বিদ বা যারা সাঁতারু বা যারা সাঁতার দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে 6000 ml। খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা আলিম স্যারের বইয়ের তথ্য আর কি এটাতে। চলো এরপরে 20 নাম্বার, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রেসিডুয়াল ভলিউম কত? অলরেডি বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম মানে কি, যেটা বাকি থাকে। কত ml বলো তো বাবা? 1500 ml। কত ml? 1500 ml। ওকে, এই যে 1500 ml। দৌড়বিদদের কত? 6000 ml। সাধারণ মানুষের কত? 4500 ml। টাইডাল ভলিউম কত? টাইডাল ভলিউম ছিল কত? 500 ml। ওকে, হয়েছে এটাতে। তাহলে আমাদের মোটামুটি 20টা এমসিকিউ আমরা সলভ করে ফেলেছি আর কি, 20টা এমসিকিউ সলভ করে ফেলেছি, তাই না? আমরা অনেকক্ষণ ক্লাস করছি আর কি, বেশ 48 মিনিট আমরা ক্লাস করে ফেলছি। 48 মিনিটে আমরা 20টা, মানে পার এমসিকিউ ধরে রাখো যে 2 মিনিটে একটু বেশি করে লাগছে আর কি। আমাকে একটু বসার সুযোগ দাও আর কি। আচ্ছা, একটু বসার সুযোগ আমাকে নিতে হবে, নইলে দেখবো যে আবার টুপ করে অসুস্থ হয়ে যায় কিনা। তোমাদের একটা ক্লাস মিসিং গেছে। আজকে পরীক্ষাটা কেমন দিলাম? আর এই অধ্যায়নে তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে আমাকে একটু এই মুহূর্তে জানাতে পারো আর কি। তোমরা মানে কোন টপিকে তোমাদের সমস্যা বা কোনটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো না, এটা আমাকে একটু জানাইতে পারো আর কি। আমি ওই টপিকটা নিয়ে আলোচনা করব। এখনো কিছু গুরুত্বপূর্ণ টপিক বাদ আছে আর কি তোমাদের এখানে, আমি জানি আর কি এটাতে, বুঝছো? বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এখনো তোমাদেরকে বুঝতে পারছো না, এটা দেখানো হয় না, এটা দেখাবো আর কি। 2-1 মিনিট রেস্টের পরে দেখাবো আর কি তোমাদেরকে। ওকে, তোমাদের যারা যারা লাইভে রয়েছে, লাইভে তো ক্লাস করোই তোমরা অনেক ভালো করে আর কি, তোমাদের রেসপন্স অনেক ভালো দেখি আর কি। শাম্মী উত্তর দিচ্ছে, টিটু উত্তর দিচ্ছে, রাফি উত্তর দিচ্ছে, তমিমা উত্তর দিচ্ছে, পলি চক্রবর্তী উত্তর দিচ্ছে। ভেরি গুড। সবাই অনেক 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 উত্তর দিচ্ছ আর কি তোমরা, অ্যাবসলিউট রাইট। চলো এরপরে আমরা তাহলে বাকি অংশটুকুর দিকে চলে যাই আর কি। আচ্ছা, দেখি আর কি আমরা বাকি অংশটুকু কি করি আর কি, দেখা যাক। ওকে, 40টা এমসিকিউ থাকে আমাদের।
চলো এরপরের দিকে আমরা একটু যাই, সেটা হচ্ছে আমাদের লেখা রয়েছে ডায়াফ্রামে কোন নার্ভ বিস্তার লাভ করে। খুবই সহজ একটা, ডায়াফ্রামে মূলত আমাদের কোন নার্ভ যায়, ফ্রেনিক নার্ভ যায়। কোন নার্ভ যায় বলো তো, ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ হচ্ছে ডায়াফ্রামে যায় আর কি, একদম কোনো কথা হবে না আর কি, এটাতে এটা আমরা সবাই জানি আর কি। ওকে চলো এরপরের দিকে চলে যাই 21। 21-এর পরে হচ্ছে 22 নাম্বার, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কে অবস্থিত কয়টি কেন্দ্রের মাধ্যমে। এই যে দেখো মস্তিষ্কে অবস্থিত কয়টি কেন্দ্রে, দারুণ জায়গায় ঢুকে গেছে আর কি। ওকে এটাকে বলা হচ্ছে ইংরেজিতে রেসপাইরেটরি সেন্টার, রেসপাইরেটরি সেন্টার। এটা খুবই কঠিন একটা টপিক সত্যি কথা বলতে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে না এটা বোঝানো মানে বেশ টাফ। বাট যে তোমাদের এখন তো বোঝানো নাই, শর্টে কিছু জিনিস তোমাদেরকে বললে হবে। রেসপাইরেটরি সেন্টার মূলত 4টা। রেসপাইরেটরি সেন্টার মূলত কয়টা বলো, কয়টা বলতো, 4টা। তাহলে বলতো শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়ার সেন্টার হচ্ছে 4টা। এই শ্বাসক্রিয়ার আবার 2টা ভাগ রয়েছে বুঝছো, একটাকে বলা হইতেছে প্রশ্বাস, তাহলে শ্বাসের মধ্যে রয়েছে প্রশ্বাস, আর একটা রয়েছে নিঃশ্বাস, আর একটা রয়েছে কি বলতো, নিঃশ্বাস। ওকে এই যে প্রশ্বাস, প্রশ্বাসকে মনে রাখবা বলা হইতেছে কি জানো, DRG, মানে ডরসাল রেসপাইরেটরি গ্রুপ বলে একটা কথা রয়েছে আর কি। ওকে কি রয়েছে, ডরসাল, আমার লেখা তো খুবই ভালো, DORSAL, ডরসাল রেসপাইরেটরি গ্রুপ। ওকে GROUP, তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটাকে বলা হচ্ছে নিঃশ্বাস, সরি প্রশ্বাস, আর নিঃশ্বাসকে বলা হচ্ছে VRG, VRG। VRG বলতে বলা হচ্ছে ভেন্ট্রাল, VENTRAL, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে বলো যদি বলা হয় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের জন্য কেন্দ্র কয়টা, শ্বাসক্রিয়ার জন্য 4টা, শ্বাসক্রিয়ার জন্য কয়টা, 4টা। যদি বলা হয় প্রশ্বাস কেন্দ্র কোনটি, DRG বা ডরসাল রেসপিরেটরি গ্রুপ। যদি বলা হয় নিঃশ্বাস কেন্দ্র কোনটি, তোমাদের জন্য বলবো হচ্ছে VRG মানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে আরো 2টা বাকি থাকে, তাদের নাম কি, সরি তাহলে আরো যে 2টা বাকি থাকে তাদের নাম কি, একটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক আর একটা নাম হচ্ছে অ্যানিওস্টিক। নিউমোট্যাক্সিক আর একটা নাম কি, অ্যানিওস্টিক। তাহলে একটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক, লিখে দিচ্ছে আর কি, একটা নাম কি বলতো, নিউমোট্যাক্সিক, একটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক, আর একটা হচ্ছে অ্যানিওস্টিক, অ্যানিওস্টিক। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি জেনে ফেলছি আর কি এই জায়গাটাতে। চলো আমরা একটু দেখে ফেলি এই জায়গাটাতে আছে, তাই না, দেখা যাচ্ছে এই জায়গাটাতে। চলো তাহলে মূলত রাইট অ্যান্সার হবে কয়টা, এখানে 4টা। কয়টা রাইট অ্যান্সার হবে, 4টা। চলো এরপরের দিকে আমরা একটু যাই, এরপরের দিকে যাই। বলো শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে, পন্স নাকি মেডুলা। মৌলিক ছন্দ, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মূলত কে, রাইট অ্যান্সার হবে, কারণ আমরা জানি পন্স এবং মেডুলাতে আমাদের শ্বাসকেন্দ্র অবস্থান করে। মৌলিক ছন্দ, আচ্ছা টাইডাল ভলিউম 500-এর বেশি হয় না কেন, হ্যাঁ 500-এর বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে বুঝছো, এটা ফিক্সড না, এটা ফিক্সড না, একটা বাচ্চার তো এরকম হবে না আর কি, এটা ফিক্সড না, কম বেশি একটু হইতে পারে, বাট একটা আদর্শ মান ধরছে আর কি এটাতে জাস্ট। ওকে ছন্দ, আমার এটা মনে রাখি কিভাবে জানো, মৌলিক ছন্দ যেটা, এটাতে মূলত ওই যে মাদুলি থাকে আর কি, মানে যারা সাঁওতাল বা যারা উপজাতি মাদুলি দিয়ে তারা মূলত নাচে, একটা ছন্দে ছন্দে মাদুলি পিটিয়ে পিটিয়ে তারা নাচে। তা আমি ওইরকম করে মনে রাখতাম যে আমাদের ওইখানে তো মানে নওগাঁর দিকে ওইখানে সাঁওতাল থাকে, তো ওরা মাদুলি মানে ঢোলের মতো মাদুলি পিটিয়ে পিটিয়ে তারা ছন্দে ছন্দে নাচতো। তো আমি এভাবে মনে রাখতাম যে মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মাদুলি মানে মেডুলা। মাদুলি মানে কি বলতো, মেডুলা। এই যে এটা হইতেছে মূলত মেডুলা হবে রাইট অ্যান্সার। মেডুলা হবে কোন অ্যান্সার বলো, রাইট অ্যান্সার হবে মূলত মেডুলা। 23-এর উত্তর হচ্ছে খ। 23-এর উত্তর কোনটা, খ। ওকে এরপরে দিকে চলে যাচ্ছি, ব্যাখ্যা। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা একটু যারা সুযোগ থাকলে পড়ো, না পড়লে নাই। আচ্ছা আমাদের এইখানে কিছু জিনিসের দিকে আমরা একটু চলে যাবো, এই প্রশ্নটার আনসার করার আগে আমরা কিছু ব্যাখ্যার দিকে যাবো, একটু মনোযোগ দাও, একটু ব্যাখ্যা রয়েছে আর কি এখানে, একটু ব্যাখ্যা দরকার। সেটা হচ্ছে, এটাও লাগতেছে না, অন্তঃশ্বসন বহিঃশ্বসন, ও তোমাদের এইখানে একটা লাইন একটু দেখাই তোমাদের বাচ্চারা, দেখো যারা এই যে আমাদের মতো যারা প্রাপ্তবয়স্ক তাদের রেসপিরেটরি রেট মানে প্রশ্বাস বা নিঃশ্বাসের গতি বা রেট প্রত্যেক মিনিটে কতবার, 14 থেকে 18 বার, 14 থেকে
18 বার, বিশ্রামকালে সাধারণ অবস্থায় 14 থেকে 18 বার। আর বাচ্চাদের রেসপিরেটরি রেট প্রত্যেক মিনিটে 40 বার। কতবার? 40 বার। এটা একটু মাথায় রাখতে হবে আর কি, 40 বার। এরপরে দিকে চলে আসো প্রশ্বাস এবং নিঃশ্বাস। দেখো প্রশ্বাসে বাতাসে অক্সিজেন থাকে 20.9 ভাগ আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04 ভাগ। এটা একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। আর নিঃশ্বাস মানেই মনে রেখো যে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি, ব্যাপারটা এরকম না। নিঃশ্বাসেও কিন্তু অক্সিজেনের পরিমাণই বেশি, 13.7 ভাগ। আর কার্বন ডাইঅক্সাইড একটু বেশি থাকে 5.2%, যেটা কিনা ছিল এখানে 0.04%। তাহলে দেখো প্রশ্বাসে কত? প্রশ্বাসে 20, প্রশ্বাসে অক্সিজেন 20 আর নিঃশ্বাসে 13। নিঃশ্বাসে কত? 13। আর প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড প্রায় শূন্যের কাছাকাছি 0.04, আর নিঃশ্বাসে তো কার্বন ডাইঅক্সাইড একটু বেশি থাকে। কত পার্সেন্ট বলো তো? 5.2%। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। চলো এখন তোমাদের এইখানের দিকে যাই। এই যে দেখো, এই যে ছক দেওয়া রয়েছে, এই ছকটা, ছক বলতে ছবিটা দেখলে মাথা ঘোরে, বাট কয়েকটা জিনিস শুধু তোমাদের একটু মাথায় রাখতে হবে। প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণের মধ্যে দেখো এখানে কাজ করে দুইটা নিয়ন্ত্রণ, একটা স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে দেখো লেখা হচ্ছে শ্বাসকেন্দ্র, মানে রেসপিরেটরি সেন্টার। শ্বাসকেন্দ্র মূলত চারটার মধ্যে দেখো অবস্থান করে দুইটা পন্সে, ওকে, এক জোড়া, আর মেডুলা অবলঙ্গাটাই করে আরেক জোড়া। পন্সে করে এক জোড়া, মেডুলা অবলঙ্গাটাই করে আরেক জোড়া। এবং এদের মধ্যে দেখো যেটা পন্সে পাশে থাকে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক। নিউমোট্যাক্সিক এবং কি? অ্যানিওস্টিক। আর মেডুলার পাশে থাকে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। ভাই প্রশ্বাস কেন্দ্রকে মনে রাখবা DRG, মানে একটু আগে বলেছিলাম ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। ডর্সাল মানে পেছনে, আর নিঃশ্বাস মানে কি? VRG, মানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, মানে এটা হচ্ছে পেছনে, মানে ভেন্ট্রাল মানে সামনে। ওকে, এখানে এত কিছু লাগবে না তোমাদের এটাতে। তো আমি তোমাদের এই জিনিসটা একটু বুঝাই দিই, এই ডর্সাল ভেন্ট্রাল এই জিনিসটা তোমাদের একটু বোঝানো উচিত। চলো একটু বুঝাই দিই। কিভাবে বুঝাই? এখানে একটা এক্সট্রা পেজ নিই, মনোযোগ দাও। এই থাকে, এই হইতেছে মূলত অবস্থা। ওকে, এই হচ্ছে ধরে রাখো পন্স এবং মেডুলার অবস্থা। আচ্ছা, এটা হইতেছে সামনের দিক। সামনে মানে ভেন্ট্রাল। আচ্ছা লিখে দিলাম সামনে। সামনে মানে হচ্ছে ভেন্ট্রাল, VENTRAL, ভেন্ট্রাল। আর এটা হচ্ছে পেছনের দিক, পেছন মানে হচ্ছে DORSAL, ডর্সাল। এই অংশটুকু, উপরের এই অংশটুকু হচ্ছে পন্স, PONS, পন্স। আর এই অংশ হচ্ছে মেডুলা। এই অংশের নামটা কি? মেডুলা। তাহলে এই পন্সে মনে রাখবা, পন্সে থাকবে হচ্ছে দুইটা। পন্সে থাকবে কয়টা? দুইটা। ওকে, এই যে এটা একটা, আর এই যে এইখানে এরকম একটা থাকে এটা। আর মেডুলা তো থাকবে দুইটা, একটা ঠিক এইরকম ভাবে থাকে। ঠিক এরকম ভাবে থাকে। ওকে, এই যে দেখো এখানে দুইটা। তাহলে দেখো এই যে পন্স, এইটাকে বলা হচ্ছে নিউমোট্যাক্সিক। ওকে, PNEUMO, নিউমোট্যাক্সিক। ওকে, এরপরে দেখো এই যে এটা যেটা দেওয়া রয়েছে, এইটার নামটা হচ্ছে অ্যানিওস্টিক। ওকে, APNUSTIC। এরপরে দেখো এটা সামনের দিকে, এটাকে বলা হবে ভেন্ট্রাল, VENTRAL, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল কি গ্রুপ? রেসপিরেটরি গ্রুপ। যেটাকে আমরা বললাম VRG। বাবারে, এই VRG কে বলা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এই ভিআরজি কে বলা হচ্ছে কোন কেন্দ্র বলো তো? নিঃশ্বাস কেন্দ্র। আর এই যে যেটা পেছনে থাকে, পেছনে এটাকে কি বলা হবে বলো? ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। আর এটাই মূলত আমাদের প্রশ্বাস কেন্দ্র। এটা আমাদের মূলত কোন কেন্দ্র? প্রশ্বাস কেন্দ্র। তাহলে বলো প্রশ্বাস কেন্দ্র থাকে কোথায়? থাকে হচ্ছে মেডুলাতে। এই জন্য পেছন থেকে যদি কাউকে হিট করা হয় এই জায়গাটাতে, তাহলে মানুষ মারা যায়। কারণ কোথায় আঘাত পায় বলো তো? আঘাত পায় হচ্ছে এই যে DRGতে আঘাত পায়, প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে আঘাত পাইলে শেষ, অবস্থা টাইট। এই জন্য মানুষের পেছনের মাথা থেকে মারতে হয় না। বুঝতে পারছো? এই হইতেছে মূলত কাহিনী আর কি তাদের। ওকে, চলো আমরা পড়ে ফেলছি, কঠিন জিনিস পড়া শেষ আমাদের। এরপরে তারপরে পেজে এখানে কিছু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে হেডিংব্রয় রিফ্লেক্স। হেডিংব্রয় রিফ্লেক্স মানে হচ্ছে এই যে
ফুসফুস বড় হচ্ছে ছোট হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফুসফুসের স্ফীত এবং সংকোচনের যে রিফ্লেক্স তাকে বলা হচ্ছে হেরিংবয় রিফ্লেক্স। এরপরের দিকে চলে আসো স্নেজিং মানে হাঁচি। একটু আগে আমার স্নেজিং আসলো, হাঁচি। ওকে, এই স্নেজিং মানে হাঁচি, এটা মূলত দেখো নাকে কোনো মানে কি ধরে রাখো কোনো একটা গন্ধ আসলে, ঝাঁঝালো গন্ধ আসলে যেটা আসে সেটা হচ্ছে দেখো অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে অলফ্যাক্টরি নাকে কোনো কিছু মানে গন্ধ টন্ধ আসলে, ঝাঁঝালো গন্ধ আসলে তো আমাদের মূলত হাঁচি আসে, তাই না? তাহলে নাকে কি থাকে? অলফ্যাক্টরি স্নায়ু। মুখস্থ করবা না, জিনিসটা বোঝো আর কি। এরপর দেখো লেখা রয়েছে কাশি, লেখা রয়েছে কি কাশি, কাশি ভেগাস নাও। আচ্ছা কাশো তো, কাশিটা আসতেছে কই থেকে বলো তো? ফুসফুস থেকে আসতেছে না? কাশি কি তোমার মানে বাতাসটা যে কাশি যে বাতাস, কাশি যে বাতাস এই শ্বাসনালী তারপরে ফুসফুস এই জায়গা থেকে আসতেছে না? তাহলে ফুসফুসে সাপ্লাই দেয় কোন মানে স্নায়ু? ফুসফুসে সাপ্লাই দেয় আমাদের সবচেয়ে বড় বিস্তৃত স্নায়ু যাকে বলে ভেগাস স্নায়ু। তাহলে আমাদের যে কাশিতে কফিং এ এটা মূলত কোন স্নায়ু বলতো? ভেগাস স্নায়ু। কোন স্নায়ু? ভেগাস স্নায়ু। এরপরে দেখে চলে আসে দেখো গ্যাগ রিফ্লেক্স বা গলবিলীয় রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স বা গলবিলীয় রিফ্লেক্স। ওকে, গ্যাগ রিফ্লেক্স বলতে ধরে রাখো যে অনেক ক্ষেত্রে আসে না ওয়াক এরকম একটা চলে আসে, বমি বমি একটু ভাব কিছুটার মতো আর কি এটাতে। তো গতে গ্যাগ, গতে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, তাহলে একটু মাথায় রাখতে হবে। তাহলে গ্যাগ রিফ্লেক্স আসতেছে কোনটা থেকে বলো তো? এটা তো আসছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল থেকে। তাহলে দেখো হয়ে গেল। তাহলে দেখো গতে গ্যাগ, গতে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। আমাদের কাছে ফুসফুস থেকে আসতেছে বাতাসগুলো, তাহলে ভেগাস স্নায়ু। আর নাকে কোনো কিছু লাগলেই হাঁচি পড়ে মানে অলফ্যাক্টরি স্নায়ু। মুখস্থ করার কোনো কিছু নাই, দেখবে একদম হয়ে গেছে। এইখানে আসে একটা রাসায়নিক নিয়ন্ত্রণ, এইখানে একটা লাইনে দিকে মাথায় রাখতে হবে। ওকে, কখন আমাদের শ্বাসকেন্দ্রগুলো উদ্দীপ্ত হয়? উদ্দীপ্ত হয় কখন? এটা তো মাথায় থাকো। দেখো রক্ত যখন কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, অক্সিজেনের মাত্রা যখন কমে যায় এবং হাইড্রোজেন আয়নের যখন মাত্রা বেড়ে যায়, এ কারণে ক্যারোটিড এবং অ্যাওর্টিক রক্তনালীর কেমোরিসেপ্টর কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু উদ্দীপনার মাধ্যমে শ্বাসকেন্দ্রগুলোকে উদ্দীপ্ত করে। তাহলে শ্বাসকেন্দ্র উদ্দীপ্ত হচ্ছে তিনটা জিনিসের কারণে: কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন। কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে উদ্দীপ্ত হবে, অক্সিজেনের পরিমাণ যদি কি হয় বলতো কমে যায় তাহলে উদ্দীপ্ত হবে। আবার হাইড্রোজেন আয়নের পরিমাণ, হাইড্রোজেন আয়ন মানেই তো হচ্ছে অ্যাসিডিক ধর্ম না, আবার যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় তখন এটা উদ্দীপ্ত হবে। এটা একটু মাথায় ভালো করে রাখো, যদি কখনো প্রশ্ন কঠিন দেয় তাহলে এখান থেকে দিতে পারে আর কি এটাতে। চলো এরপরে দেখো এখানে গ্যাসীয় পরিবহনের কথা বলা হয়েছে, আমরা একটু গ্যাসীয় পরিবহনের দিকে একটু মনোযোগ দিই আর কি। দেখো গ্যাসীয় পরিবহন বলতে এখানে থাকে দুইটা পরিবহন, একটা হচ্ছে অক্সিজেন পরিবহন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। তো অক্সিজেন পরিবহনটা মূলত সহজ, অক্সিজেন পরিবহনটা সহজ, একটা ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তাহলে দেখো মূলত যখন বাতাস পৌঁছায় অ্যালভিওলাসে, ধরো অ্যালভিওলাস ফুলে গেছে একদম টান টান, বেলুনটা ফুলে গেছে, ওইখানে থাকে সর্বোচ্চ চাপ। অ্যালভিওলাস ফুলে গেলে সর্বোচ্চ চাপ থাকে এবং সেটা 104 মিলিমিটার মার্কারি। তাহলে অক্সিজেন দ্বারা ওই যে অ্যালভিওলাস যখন বেলুনের মতো ফুলে যায় তখন এখানে সর্বোচ্চ চাপ থাকে কত? 104 মিলিমিটার মার্কারি। ওকে, এবং এটা ব্যাপন প্রক্রিয়া মূলত এই যে দেখো এটা অ্যালভিওলাস আর এটা হচ্ছে রক্তনালী। এই অ্যালভিওলাস এবং রক্তনালীর মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে, ডিফিউশন প্রক্রিয়ায়। ক্লিয়ার? তাহলে বলো সর্বোচ্চ চাপ কত থাকে? বলো দেখি। অ্যালভিওলাসের সর্বোচ্চ চাপ থাকে কত? 104 মিলিমিটার মার্কারি। যখন 104 মিলিমিটার মার্কারি অ্যালভিওলাসে থাকতেছে, এই রক্তনালীতে চাপ থাকে তখন কত জানো? তখন রক্তনালীতে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। 40 মিলিমিটার মার্কারি। তাহলে বলো এইখানে থাকতেছে 104 মিলিমিটার মার্কারি অ্যালভিওলাসে, রাইট? আর ওই যে কৌশিক জালিকা বা রক্তনালী এখানে থাকতেছে 40 মিলিমিটার মার্কারি। তার মানেটা কি? এদের ডিফিউশন প্রক্রিয়া চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত রক্তে এটা বেড়ে 100 মিলিমিটার মার্কারি না হয়েছে, 100 মিলিমিটার মার্কারি না হয়েছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এই হচ্ছে কাহিনী। দুইটা দ্রবণ, একটা ভৌত দ্রবণ রূপে, প্রত্যেক 100 ml মাত্র 0.2 থেকে 0.3 ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে মূলত পরিবাহিত হয়। চলে আসি রাসায়নিক যৌগ রূপে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অক্সিহিমোগ্লোবিন যৌগ, এবং এটা সংকেত মানে সাধারণ সংকেত HbO2। HbO2 এটা একটু মাথায় রাখো, এটার মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন পরিবাহিত হয়। চলে আসি কার্বন ডাই অক্সাইড পরিবহন। বাচ্চারা কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হবে তিনটা পদ্ধতিতে। ওকে, একটা হচ্ছে ভৌত দ্রবণ, একটা বাইকার্বনেট দ্রবণ, আর একটা হচ্ছে কি যৌগ রূপে, এবং সেই যৌগটার নামটা হচ্ছে কার্বামেনের যৌগ রূপে। তাহলে দেখো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট লাগবে? 5%। এখানে একটা অ্যাসিড উৎপাদন হয়, নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, আর এইখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। আর কিছু লাগবে না। আসো কার্বামেনো যৌগ রূপে অনেক কিছু লেখা রয়েছে, মনে রাখবা ভাই কার্বামেনো যৌগ দুইটা, একটা হচ্ছে কার্বামেনো হিমোগ্লোবিন
বুঝাই দিচ্ছে, কার্বামিনো হিমোগ্লোবিন আর এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। বাকিগুলো কিছু দেখা দরকার নাই। তাহলে বলো কার্বামিনো যৌগের ভাগ কয়টা? দুইটা, একটা হিমোগ্লোবিন একটা প্রোটিন। তোমরা বলো, আচ্ছা তোমরা এখন বলবা না, আমি আগে পড়াইনি। শতকরা হিসেবে কত ভাগ যাবে কার্বামিনো যৌগরূপে? 27 ভাগে। আর এমএল হিসেবে প্রত্যেক 100 ml যাবে 3 ml কার্বামিনো যৌগরূপে, যার মধ্যে 2 ml যাবে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আর 1 ml যাবে কার্বামিনো প্রোটিন রূপে। ক্লিয়ার? চলো আমরা একটু জিনিসটা বোঝা ট্রাই করি আর কি এটাতে। ওকে, একটু বোঝা ট্রাই করি আর কি। দেখো তাহলে খেয়াল করো, কার্বামিনো যৌগ কোন যৌগ? কার্বামিনো যৌগ। কার্বামিনো যৌগ, কার্বামিনো যৌগের ভাগ হতেছে দুইটা, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো কি গ্লোবিন? হিমোগ্লোবিন। এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। বলো উচ্চারণ করো তো, কোনটা উচ্চারণ করতে বেশি লাগতেছে? হিমোগ্লোবিন বড় বড় না? খেয়াল করবা কার্বামিনো যৌগরূপে যদি আমি ভাগ পার্সেন্ট হিসেবে চিন্তা করি তাহলে যাবে 27 ভাগ বা 27%। ওকে, যদি এমএল হিসেবে চিন্তা করি তাহলে 100 ml এর মধ্যে যাবে 3 ml। কোন যৌগরূপে ভাই বলো তো? কার্বামিনো যৌগরূপে। এখন কার্বামিনো যৌগরূপে যদি 100 ml এর মধ্যে 3 ml যায়, এখন 3 ml তো দুই বেটার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে বড় বেটাকে কার্বামিনো হিমোগ্লোবিন, তাহলে বড় বেটার ভাগে পড়বে 2 ml। আর কার্বামিনো প্রোটিন তো ছোট বেটা, তাহলে এর ভাগে পড়বে কত ml? 1 ml। তাহলে বলো কার্বামিনো যৌগ দুই ধরনের, কার্বামিনো হিমোগ্লোবিন আকারে বড়, নামে বড়, এজন্য বড় 2 ml পাইছে। কার্বামিনো প্রোটিন 1 ml। কার্বামিনো যৌগরূপে ইন টোটাল কত ml? 3 ml। যদি বলা হয় ভাগ কত? 27 ভাগ, বা পার্সেন্ট কত? 27%। শেষ। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের কোনটা বলো? এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত আমাদের বাইকার্বনেট রূপে। এই বাইকার্বনেট রূপে চমৎকার একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বাইকার্বনেট রূপে সবচেয়ে বেশি পরিমাণে যাবে। যদি বলা হয় কি রূপে যাবে বলো তো? বাইকার্বনেট। বাইকার্বনেট, এই বাইকার্বনেট রূপে যায় মূলত সবচেয়ে বেশি। এবং বাইকার্বনেট দুই ধরনের থাকে, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। বাচ্চারা মনে রাখবা, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে সবচেয়ে খাতারনাক মানে সবচেয়ে ভয়াবহ আয়ন হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামকে কখনোই বাইরে মুক্ত অবস্থায় রাখা যাবে না, কারণ পটাশিয়ামের মাত্রা বাড়লেও মানুষের হার্ট অ্যাটাক, কমলেও মানুষের হার্ট অ্যাটাক। তাহলে পটাশিয়ামকে সবসময় একটা কোন জায়গায় রাখতে হবে বলো? পটাশিয়ামকে অল টাইম একটা সেফ জায়গায় রাখতে হবে, রাইট? সেফ জায়গাটা ধরে রাখো। এই যে এটা হইতেছে একটা আরবিসি, এটা হতেছে কি একটা আরবিসি। তাহলে এর ভেতরে থাকে হচ্ছে পটাশিয়াম। তাহলে সবসময় পটাশিয়াম থাকে কার ভিতরে? সবসময় পটাশিয়াম থাকে হতেছে আরবিসির ভেতরে। আর বাইরে কি থাকে? বাইরে থাকে রক্তরস। বাইরে কি থাকে? এটার নাম আরবিসি। বাইরে থাকে হচ্ছে প্লাজমা, PLASMA, প্লাজমা বা রক্তরস। তাহলে বলো পটাশিয়াম বাইকার্বনেট কার ভেতরে থাকবে? আরবিসির ভেতরে থাকবে। সোডিয়াম বাইকার্বনেট কার ভেতরে থাকবে? PLASMA, প্লাজমা বা আমরা জানি এটার নাম রক্তরস। তাহলে প্লাজমা বা কার ভেতরে? রক্ত রসে থাকবে এটা। এতটুকু ক্লিয়ার কিনা আমরা? এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আমরা গেলাম আর কি এটাতে। আচ্ছা তাহলে আমাদের বাইরে কি থাকবে? বাইরে অল টাইম ঘুরে বেড়াচ্ছে ধরে রাখো সোডিয়াম আয়ন। বাইরে ঘুরে বেড়াতেছে কোন আয়ন? সোডিয়াম আয়ন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমাদের এই আরবিসির ভেতরে একটা অ্যাসিড তৈরি হইতেছে, যে অ্যাসিডের নাম আমরা একটু আগে বলছি যে কার্বনিক অ্যাসিড। কোন অ্যাসিড বলছি আর কি আমরা? কার্বনিক অ্যাসিড। খেয়াল করে দেখো, এটা হইতেছে একটা আরবিসি, এটা হইতেছে একটা কি বলতো? এটা হইতেছে একটা আরবিসি। এটা হচ্ছে একটা আরবিসি, লাল কালার দিয়ে দিলাম ধরে রাখো আরবিসি, রাইট? আরবিসির দেখো ভেতরে পানি থাকবে, এর ভেতরে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছে কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে যাওয়ার পর উৎপাদন করছে বাইকার্বনেট আর উৎপাদন করছে হাইড্রোজেন আয়ন। ক্লিয়ার? এখন এই বাইকার্বনেট আয়ন বাইরে বের হয়ে চলে গেছে। আমরা জানি বাইরে এটা হচ্ছে প্লাজমা আর এটা হচ্ছে আরবিসি। বলো তো ভাই, আরবিসির ভেতরে অল টাইম কে থাকে লুকায়ে? পটাশিয়াম। কোন আয়ন থাকে? পটাশিয়াম। তাহলে দেখো বাইকার্বনেট বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে বাইরে ছিল পটাশিয়াম, বাইরে ছিল সোডিয়াম। সোডিয়ামের সাথে যদি যোগ হয় তাহলে একটা কি উৎপাদন করতে পারে বলো তো? সোডিয়ামের সাথে যোগ হয়ে এটা উৎপাদন করবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট উৎপাদন করবে। গেল সোডিয়াম বাইকার্বনেট, প্লাজমা উৎপাদন হলো। আর আমরা জানি অল টাইম প্লাজমায় সোডিয়াম ক্লোরাইড নামক লবণ থাকে। এখান থেকে দেখো মূলত ওই সোডিয়াম ক্লোরাইড ভেঙেই উৎপাদন করছে সোডিয়াম আর একদিকে উৎপাদন করছে ক্লোরাইড। এইখানে যে এরকম
কার্বনিক অ্যাসিড ভেঙে একদিকে উৎপাদন করছে বাইকার্বনেট, আরেকদিকে হাইড্রোজেন আয়ন। সোডিয়াম ক্লোরাইড যেহেতু প্লাজমায় থাকে, একদিকে উৎপাদন করছে সোডিয়াম আয়ন, আরেকদিকে উৎপাদন করছে ক্লোরাইড আয়ন। তাহলে সোডিয়াম আয়নের সাথে বাইকার্বনেট যোগ করে উৎপাদন করলো সোডিয়াম বাইকার্বনেট, মানে এটা থাকে প্লাজমায়। তাহলে এখন পরে থাকে ক্লোরাইড আয়ন, যেহেতু একটা বের হয়ে গেছে তাহলে একটা ঢুকবে। তাহলে এই যে দেখো ক্লোরাইড আয়ন এখন আরবিসির ভেতরে ঢুকলো, তাহলে ক্লোরাইড আয়ন কার ভেতরে ঢুকছে? আরবিসির ভেতরে ঢুকছে। তো এখন আরবিসির ভেতরে ঢোকার পরে এরা এখন কি উৎপাদন করবে? আরবিসির ভেতরে তুমি অলরেডি জানো যে এর ভেতরে কিন্তু পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম আয়ন রয়েছে, আবার এখানে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেন আয়নও রয়েছে। তাহলে এখন উৎপাদন তো এটা হইতে পারে, HCl হইতে পারে, আবার KCl হইতে পারে। উৎপাদন হবে কোনটা? HCl নাকি KCl? মনে রাখবা HCl অ্যাসিডিক। এখন অ্যাসিড যদি আরবিসির ভেতরে বেশি জন্মায় নাই, তাহলে আরবিসি নিজেই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে HCl উৎপাদন হবে না। এইখানে ক্লোরাইড আয়নটা মূলত বিক্রিয়া করবে পটাশিয়ামের সাথে এবং এর ভেতরে উৎপাদন হবে KCl। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি জিনিসটা? আই হোপ সো। মাথা ঠান্ডা রেখে দেখলে তুমি বুঝতে পারবে এই চিত্রটা সম্পূর্ণভাবে তো ব্যাখ্যা করা নাই, এই জন্য কঠিন লাগে আর কি এটাতে। তাহলে বলো, পটাশিয়াম বাইকার্বনেট থাকে কার ভেতরে? পটাশিয়াম বাইকার্বনেট থাকবে মূলত আরবিসির ভেতরে, সোডিয়াম বাইকার্বনেট থাকবে প্লাজমায়। বলো KCl আরবিসির ভেতরে কি উৎপাদন হবে? KCl না HCl? উৎপাদন হবে KCl। উৎপাদন হবে কি? KCl। যেহেতু দেখো ক্লোরাইড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতেছে, এই জন্য এটার নাম হইতেছে ক্লোরাইড শিফট বিক্রিয়া বা হ্যামবার্গার বিক্রিয়া। ক্লোরাইড শিফট বিক্রিয়া বা হ্যামবার্গার বিক্রিয়া। পড়ানো শেষ, যা শুধু একটু দেখে নিবা। পড়ানো শেষ রে ভাই, তোমাদের পড়ানো শেষ এইটাতে, যা শুধু একটু দেখে নিবা, তাহলে দেখবে যে পেরে গেছো, সব পেরে গেছো আর কি তোমরা এটাতে। বহিঃশ্বসন অন্তঃশ্বসন গেল। শ্বাসরঞ্জকের ভূমিকা, এইখানে অনেক ধরনের শ্বাসরঞ্জক থাকে। আমাদের জন্য শ্বাসরঞ্জক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 4 ধরনের মধ্যে হিমোগ্লোবিনের পরে দেখো মলাস্ক এবং আর্থ্রোপোডা, এদের থাকে হিমোসায়ানিন মানে নীল রক্ত, হিমোইরিথ্রিন, এবং পলিকিডদের থাকে হইতেছে সবুজ বর্ণের ক্লোরোকুরিন, সবুজ বর্ণের ক্লোরোকুরিন। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে ধরতে পারে, 1 2 3 4, এবং এদের অনুপাত হচ্ছে 1:25 হিম এবং গ্লোবিনের। এবং দেখো হিমের পরিমাণ, হিমের ক্ষেত্রে দেখো হিমের 3.33% লৌহ, যেটা কিনা গ্রামে হিসাব করলে 4 থেকে 5 গ্রাম হয়। এটা পরীক্ষাতে আসে, তাহলে লৌহের হিসাব কত গ্রাম? 4 থেকে 5 গ্রাম থাকে। ওকে, এরপরে শ্বাসনালীর সমস্যাটা আমরা পরের দিকে যাচ্ছি আর কি। চলো আমরা আগে এমসিকিউটা সলভ করি আর কি। এমসিকিউটা আগে একটু সলভ করি, যাই একটু আগাই আর কি আমরা। তাহলে বলো, নিঃশ্বাসের বায়ুতে অক্সিজেন কত পার্সেন্ট ছিল? বলো, নিঃশ্বাসের বায়ুতে অক্সিজেন ছিল 13%। ওকে, কত? তাহলে 13.5%, আর কার্বন ডাই অক্সাইড ছিল 5.2%। কত পার্সেন্ট বলো? 5.2%। 5.2%, সরি 13.7, 5.2%। তাহলে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে আর কি আমাদের বলো তো দেখি। 24-এর অক্সিজেনটা ভালো করে লিখে দিই, আর কার্বন ডাই অক্সাইড থাকবে 5.2%। ওকে, এটা আমরা অলরেডি পড়াইছি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক। 24-এর উত্তর হচ্ছে ক। চলো 25-এর দিকে যাই। কি বলছে? নিচের কোনটি সঠিক নয়? ওকে, দেখো গতে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, মানে এটা সঠিক, মানে এটা রাইট অ্যান্সার না। কাশি ভেতর থেকে আসে, পেট থেকে আসতেছে, পেটে বা ফুসফুস থেকে, ভেগাস স্নায়ু, কাশিতে ভেগাস স্নায়ু সাপ্লাই দেয়, এটা সঠিক, মানে রাইট অ্যান্সার হচ্ছে না এটা। হাঁচি, স্নিজিং, নাক থেকে আসতেছে, নাকে কি হতেছে বলো? অলফ্যাক্টরি স্নায়ু, মানে কি? অফকোর্স এটা রাইট অ্যান্সার, মানে যে হোক নয় বলছে, মানে এটা হচ্ছে না এখানকার আনসার আর কি। হেরিংবয়ার প্রতিক্রিয়া অকুলোমটর, না রে ভাই, অকুলোমটর তো আমাদের কি? অকুলো মানে কি? চোখ, আর মোটর মানে যেটা ঘোরে, মানে কি অক্ষিগুলোকে সঞ্চালনে কাজ করে অকুলোমটর। তাহলে রাইট অ্যান্সার হবে এইটা। ওকে, 25-এর উত্তর 4। কেউ দিচ্ছে কি উত্তর? 25-এর উত্তর 4। ওকে, চলো এরপরে যাই 26-এ যাই। শ্বসন হার বৃদ্ধির সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি? চমৎকার একটা প্রশ্ন। 3টা জিনিস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন। চলো আসো দেখি। কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, হ্যাঁ এটা তো সম্পর্কিত। অক্সিজেনের বৃদ্ধি, হাইড্রোজেন আয়নের বৃদ্ধি, নাকি অক্সিজেনের অভাব? এই উত্তরটা তোমরা একটু আমাকে একটু দাও তো দেখি, কেউ পারো কি না। আমি একটু অপেক্ষায় থাকলাম আর কি তোমাদের। 26-এর উত্তরটা কে দেয় আর কি, একটু দেখি, আমি একটু দেখতে চাই 26-এর উত্তরটা কে দেয়, আমার একটু দেখার দরকার 26-এর উত্তরটা। আমি নিজে দিচ্ছি না আর কি, আমি তোমাদের অপেক্ষায় থাকলাম আর কি, দেখি 26-এর উত্তরটা তোমরা কে দাও।
26-এর উত্তর বি, ভেরি গুড। মার্জিয়া উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে পাশুহা মীরাপাড়া উত্তর দিয়েছে, শাম্মী উত্তর দিয়েছে, তমিমা উত্তর দিয়েছে। ওকে, না তো গুড, রাইট অ্যান্সার হইতেছে এই যে এইটা। ওকে, এইটা। ওকে, সম্পর্কিত নয় হচ্ছে অক্সিজেনের বৃদ্ধি। সম্পর্কিত কোনটা? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, হাইড্রোজেন আয়নের বৃদ্ধি আর অক্সিজেনের অভাব, এটা হচ্ছে সম্পর্কিত। মনে রাখবা, শ্বসন হার বৃদ্ধির সাথে সম্পর্কিত তিনটা, অক্সিজেনের বৃদ্ধি না। ভেরি গুড, পড়াইছি, পড়ে নিও। তারপরে 27, নিচের কোনটি আবেগ জনিত স্নায়ুতরণা দিয়ে শ্বাসক্রিয়া প্রভাবিত করে? আবেগ 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 জনিত স্নায়ুতরণা দিয়ে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে, বলো। সেরেব্রাম, সেরেবেলাম, ওকে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আবেগ নিয়ে কে কাজ করছে? আবেগ নিয়ে কাজ করে কে? আবেগ নিয়ে কাজ করে কে? অবশ্যই সেরেব্রাম, সেরেবেলাম না। অবশ্যই সেরেব্রাম, সেরেবেলাম না। তাহলে হবে কি? থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই দুটোর মধ্যে তোমরা ভুল করবা। মূলত থ্যালামাস রিলে স্টেশন, আর হাইপোথ্যালামাস মূলত আমাদের এই যে বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে কাজ করা। হাইপোথ্যালামাস অনুভূতি নিয়ে কাজ করে মূলত কোনটা? হাইপোথ্যালামাস। রাইট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। এটা একটু মাথায় রাখো। রাইট অ্যান্সার কোনটা হবে? হাইপোথ্যালামাস, অনুভূতি নিয়ে কাজ করে হাইপোথ্যালামাস। ওকে, চলো 27। এরপরে আমরা একটু চলে যাই 28 নাম্বার। অ্যালভিওলাইয়ের অক্সিজেনের চাপ কত? ভেরি গুড। যখন অ্যালভিওলাই, যখন আমরা প্রাণ ভরে প্রশ্বাস নিচ্ছি, তখন এই যে ধরো রাখো, এটা একটা অ্যালভিওলাই। ওকে, আর এর পাশ দিয়ে চলে গিয়েছে রক্তনালী, এর পাশ দিয়ে চলে গিয়েছে ধরে রাখো রক্তনালী। রাইট, এই যে যখন এর ভেতরে যখন অক্সিজেন ঢুকতেছে, ধরে রাখো অক্সিজেন ঢুকতেছে, তখন এর চাপ অনেক বেড়ে গেল, 104 মিলিমিটার মার্কারি। রাইট, আর এই যে রক্তনালীতে তখন চাপ থাকতেছে 40 মিলিমিটার মার্কারি। তখন এই দুটার মধ্যে ব্যাপন প্রক্রিয়া হয়। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মূলত অক্সিজেন ভেতরে ঢুকবে, রক্তনালীর ভেতরে, আর কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। তো এটা মূলত 104 মিলিমিটার মার্কারি। রাইট অ্যান্সার হবে 104 মিলিমিটার মার্কারি। তাহলে 28-এর উত্তর হচ্ছে 2। 28-এর উত্তর কত? 2। 29, অ্যালভিওলাস থেকে অক্সিজেন কিভাবে রক্তে প্রবেশ করে? অলরেডি বললাম, ট্রান্সপিরেশন না, রেসপিরেশন না, অসমোসিস অভিস্রবণ না, বাতাস সবসময় যাবে ডিফিউশনের। রাইট অ্যান্সার ডিফিউশন। রাইট অ্যান্সার কোনটা? ডিফিউশন। 29-এর উত্তর হচ্ছে 4, ডিফিউশন। চলো আসো, হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? ওকে, এটা হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত আমাদেরকে মূলত জানতে হবে আর কি এই জায়গাটাতে। এবং এই অংশের ক্ষেত্রে হিমোগ্লোবিনের কোন অংশের সাথে মূলত দেখো লেখা রয়েছে বাইকার্বনেট। হিমোগ্লোবিনের কোন অংশের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? বাইকার্বনেট, কার্বক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক নাকি অ্যামিন মূলক? হিমোগ্লোবিনের কোন অংশের সাথে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? এটা একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন, একটু মনে রাখো আর কি। কঠিন ব্যাখ্যার দিকে যাচ্ছি না, জাস্ট এখন এই জায়গাটাকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মূলত আমাদের, কি উত্তর দিচ্ছ তোমরা? ওকে, উত্তর দিচ্ছ হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন। আচ্ছা, এইখানে একটা কথা হচ্ছে, হিমোগ্লোবিন জাস্ট আলাদা, টোটালি তার সংকেত আলাদা। তাদের ক্ষেত্রে যে অ্যামিন মূলক হয়, এই অ্যামিন NH2 এই মূলকের সাথে মূলত যুক্ত হবে কোনটা? হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? অ্যামিন মূলকের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এটা একটু মাথায় রাখো ভাই, এটা একটু মাথায় রাখি আর কি এটাতে। ওকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। চলো এরপরে দেখে যাই 31, রক্তের মাধ্যমে সবচেয়ে বেশি মানে 65% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। আমরা জানি সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় কোনটার মাধ্যমে রে ভাই? সেটা তো জানি, বাইকার্বনেট রূপে। কত পার্সেন্ট? বাইকার্বনেট। ভৌত দ্রবণ রূপে কত? মাত্র 5%। ওকে, কার্বামিনো যৌগ রূপে কত? 27%। আর বাইকার্বনেট রূপে কত? 65%। ক্লিয়ার? ওকে, চলো এগুলো পড়া শেষ। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কোনটি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কোনটি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। আর অক্সিজেন বিক্রিয়া করলে অক্সি হিমোগ্লোবিন। রাইট আনসার হবে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। চলো 33, অন্তঃশ্বসন প্রধানত কোথায় মানে কোষের কোথায় সংঘটিত হয়? মনে রাখবা, অন্তঃশ্বসন, শ্বসন দুই প্রকার, একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। আচ্ছা, তোমাদের যদি কখনো প্রশ্ন আসে, আল্লাহ তাআলা চাইলে দিতেও পারে আর কি, শ্বসনের
শ্বসনের একটা জিনিস একটু ভুল হয়, একটা হচ্ছে বহিঃশ্বসন এবং আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। ওকে, অন্তঃশ্বসন। এখন অনেকে মনে করে বহিঃশ্বসন কোথায় সংঘটিত হবে? ভাই মনে রাখবা, বহিঃশ্বসন সংঘটিত হবে তোমার ফুসফুসে। এখন অনেকে মনে করতে পারে কি রে ভাই, ফুসফুস তো ভেতরে জিনিস, সেখানে তো অন্তঃশ্বসন হবে। না রে ভাই, বহিঃশ্বসন সংঘটিত হবে কোথায়? ফুসফুসে। যা বললাম মাথায় রাখো, তাহলেই হবে। আর অন্তঃশ্বসন সংঘটিত হয় কোথায়? কোষে, কোষের ভেতরে, কোষের ভেতরে। আর শ্বসন কার্যক্রম মূলত কে চালায়? সবকিছু শক্তি নিয়ে। শ্বসন মানে তো শক্তি উৎপাদন হবে, মাইটোকন্ড্রিয়া। কে চালাবে বলো? মাইটোকন্ড্রিয়া। মাথায় রাখো ভাইয়া। তাহলে অন্তঃশ্বসন কোথায়? যদি বলা হয় ফুসফুসের ভেতরে কোনটা চলে, ভেতরে শুনে আবার দিয়ে দেন অন্তঃশ্বসন। ফুসফুসের ভেতরে চলবে শুধুমাত্র বহিঃশ্বসন, মানে এখানে শুধু গ্যাসীয় আদান প্রদান হবে, এখানে কোনো শক্তি উৎপাদন হবে না। আর অন্তঃশ্বসনে এনজাইম লাগবে, এখানে শক্তি উৎপাদন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে। এই শক্তি উৎপাদন হয় কোথায়? কোষের ভেতরে। কোষের ভেতরে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। তাহলে 33-এর উত্তর হচ্ছে গ। 33-এর উত্তর হচ্ছে গ, মাইটোকন্ড্রিয়া। চলো 34-এ যাই। এক হিমোগ্লোবিন অণু সর্বোচ্চ কতটুকু অক্সিজেন পরিবহন করতে পারে? ঠাড়া মুখস্থ একটা জিনিস, অবশ্যই কোনটা? 4টা। কয়টা? 4টা। ওকে, এরপরের দিকে যে আমরা 35 নম্বরে যাব। কোনটি প্যারানাজাল সাইনাস নয়? প্যারানাজাল সাইনাস হইতেছে মূলত আমাদের 4 ধরনের। ওকে, একটা হচ্ছে ফ্রন্টাল, এরপর হচ্ছে স্ফেনয়েড এবং এথময়েড এখানে থাকে, এটা হচ্ছে ম্যাক্সিলারি। ম্যাক্সিলারিটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে ম্যাক্সিলারিটা যদি বলা হয় সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হইতেছে ম্যাক্সিলারি। সবচেয়ে বড় কোনটা? ম্যাক্সিলারি। তাহলে 9 কোনটা? ফ্রন্টাল সাইনাস থাকে, ম্যাক্সিলারি সাইনাস থাকে, স্ফেনয়েডাল সাইনাস থাকে। দেয়ার ইজ নো অক্সিপিটাল সাইনাস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অক্সিপিটাল সাইনাস। রাইট অ্যান্সার কোনটা? অক্সিপিটাল সাইনাস। চলো আমরা একটু তোমাদের সাইনাস নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি আর কি। দেখো, শ্বাসনালী সমস্যা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ কোনটা, নিম্ন শ্বাসনালী সংক্রমণ কোনটা? দেখো একটু মাথায় রাখবো, ঊর্ধ্ব শ্বাসনালী। ঊর্ধ্ব শ্বাসনালী বলতে মূলত তোমাদের ক্ষেত্রে মাথায় রাখবে যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে এই যে গলার উপরের দিকে কি হতে পারে? সাধারণ ঠান্ডা, টনসিলাইটিস। টনসিল থাকে ঠিক এই 2 কর্নারে, এইদিকে টনসিলাইটিস, ঢোক গিলতে কষ্ট হয়। সাইনোসাইটিস মানে সাইনাস, এই যে দেখো সাইনাস গুলান মানে কি মাথার এর উপরে, সাইনোসাইটিস। ল্যারিঞ্জাইটিস, ল্যারিংস থাকে, যে দেখো এখানে নিচে না কিন্তু, এই যে দেখো এখানে, মানে এর উপরে যা হবে ঊর্ধ্ব শ্বাসনালী। মনে রাখতে সুবিধা হবে আর কি তোমার। ওটাইটিস মিডিয়া মানে কি কানের মধ্যকর্ণে থাকে, এগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অসুখ। তাহলে আসবে নিচের কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর অসুখ নয়? তারপরে দেখো ফ্লু হচ্ছে শ্বাসনালী সংক্রমণ, মানে কি দেখো ট্র্যাকিয়া, মানে এই যে নিচ থেকে শুরু করে একদম ফুসফুস পর্যন্ত ট্র্যাকিয়া। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসের সমস্যা। নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ। যক্ষা বা টিউবারকুলোসিস নিম্ন শ্বাসনালীর উদাহরণ, মানে সংক্রমণের উদাহরণ। চলো সাইনোসাইটিস। ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল, স্ফেনয়েডাল। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হইতেছে ম্যাক্সিলারি। চোখের এখানে একটা জিনিস মনে রাখো, স্ফেনয়েডাল। এর কারণে চোখের পেছনে এবং মাথার চূড়ায় ব্যথা হয়। ভুল এই জায়গাটাতে আসে। তাহলে বলো মাথার চূড়ায়, মানে যে দেখো ভার্টেক্স, এটাকে ভার্টেক্স বলা হয়। মাথার চূড়ায় ব্যথা হয় কোনটার কারণে বলো তো? মাথার চূড়ায় ব্যথা হবে স্ফেনয়েডাল সাইনাসের কারণে। স্ফেনয়েডাল সাইনাসের কারণে কোথায় হবে? মাথার চূড়ায় এবং চোখের পেছনে। চলে আসি, এখানে অনেকগুলো ছত্রাক থাকতেছে সবকিছু। অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, এদের ভিতরে কত? 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ থাকে, আর ক্রনিকের ক্ষেত্রে 8 সপ্তাহ বা 2 মাসের বেশি। এখানে বিভিন্ন ধরনের ভাইরাসের কথা বলা রয়েছে, একটু দেখে নিতে হবে আর কি তোমাদের। নাকে যদি পলিপ হয়, পলিপাস, তাহলে মূলত সাইনোসাইটিস হইতে পারে। সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা ফুসফুসের একটা রোগ। ফাইব্রোসিস কথাটা মানে কি? ফাইবার। যে কোনো জিনিস ফাইবার দ্বারা পেঁচালে কি হয়ে যায় বলতো? শক্ত হয়ে যায়। তার মানে এটা কি? অ্যালভিওলাসটা থাকে হচ্ছে ইয়ের মতো, তাই না বলো? অ্যালভিওলাসটা থাকে হচ্ছে বেলুনের মতো, একদম তোমার কি মানে বেলুনের মতো ধরে রাখো যে নরম থাকে, তাই না? ওটা চুপসেও যাইতে পারে, ফুলতেও পারে খুব ইজিলি, কিন্তু ওটাকে যখন পেঁচানো হবে তখন আর ঠিক মতো ফুলতে পারবে না। এটাকে বলে সিস্টিক ফাইব্রোসিস। রোগের লক্ষণ পুরনো এই জায়গাটাতে। এটার কারণে জটিলতা হতে পারে অরবিটাল এবং পেরি অরবিটাল সেলুলাইটিস হতে পারে। মানে কি অরবিটাল পেরি অরবিটাল? মানে এই যে চোখ, অরবিট মানে চোখ, এই চোখের মানে আশেপাশের কোষগুলোর ইনফেকশন হতে পারে আর কি। এখানে গুরুত্বপূর্ণ জিনিস যে যখন আমাদের মূলত জ্বর আসে, সর্দির কারণে যখন জ্বর আসে, তখন এই জ্বরটা হয় 102.2 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মাথায় রাখো। তাহলে সাইনোসাইটিসে আসে 102.2 ডিগ্রি সেলসিয়াস। ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণের রোগ, এটাকে বলা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক। এদের অ্যাকিউট হতেছে 2 থেকে 4 সপ্তাহ, আর ক্রনিক হতেছে 4 সপ্তাহের বেশি। আর ওদের
খেয়াল করো। আর ওদের কি ছিল, সাইনোসাইটিসের কি ছিল, অ্যাকিউটি ছিল 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ ছিল সাইনোসাইটিসের অ্যাকিউট, অ্যাকিউট মানে অল্প সময় জুড়ে। আর ওটাইটিস মিডিয়ার অ্যাকিউট হতেছে 2 থেকে 4 সপ্তাহ, মানে এটা আরো কম সময় জুড়ে। রোগের কারণগুলো একটু দেখে নিতে হবে। অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড হইতেছে দেখো এখানে এক ধরনের লসিকা গ্রন্থি থাকে গলায়, ওকে সরি, মানে নাকের ঠিক এই দিকে আর কি থাকে, মানে উপরের তালুর দিকে আর কি থাকে অ্যাডিনয়েড। ওটা ফুলে গেলে মূলত কান বন্ধ হয়ে যায় আর কি। এটা হয় কাদের, বাচ্চাদের 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের এটা বেশি হয়। এরপরে দেখো ডে কেয়ার সেন্টার, মানে যাদের বাবা মা দুজনেই অফিসে থাকে, বাচ্চারা ডে কেয়ার সেন্টারে, এইখানে ইনফেকশন হইতে পারে বেশি। আবার বাচ্চাদেরকে যখন শুয়ের দুধ খাওয়ানো হয়, শুয়ের দুধ খাওয়ালে নাকে পানি উঠে যাবে, নাকে দুধ উঠে যায়। এই নাকের সাথে যেহেতু ইউস্টেশন নালীর মাধ্যমে কানে সম্পর্ক, ওই দুধ বা পানি চলে যেতে পারে কানে, এটা হইতে পারে আর কি। ওকে, এইখানে জ্বর গুরুত্বপূর্ণ জিনিস, 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। ওইখানে কত, 102.2। আর ওটাইটিস মিডিয়াতে বেশি, 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এই দুইটা জিনিস দরকার। প্রতিরোধের জন্য বাচ্চাকে এক ধরনের ভ্যাকসিন দিতে হতে পারে, সেটাকে বলা হয় পিসিভি ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, এটাকে বলা হয় পিসিভি। আবারও বলো, একটা ভ্যাকসিনের নাম কি, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে আর কি। এটাতে রোগ যে হোক, প্যারাসিটামল দিতে পারি, মিনারেল অয়েল দিতে পারি একটু গরম কানে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টিম্প্যানোস্টমি টিউব, মানে কান ধরে রাখো অনেক পুজ হয়ে গেছে, পুজগুলো বের করতে হবে। ওইখানে চমৎকার একটা ছিদ্র করে একটা টিউব বসানো হয়, ওই টিউবের আবার ছিদ্র থাকে, ওই টিউব দিয়ে চুয়ে পুজগুলো সুন্দর করে বের হয়ে চলে আসে। তাহলে এটাকে বলা হয় টিম্প্যানোস্টমি টিউব। আর কানের পর্দা যদি ফেটে যায়, তখন এক ধরনের অপারেশন করা হয়, তাকে বলা হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। তাহলে পুজ বের করে দেওয়ার জন্য একটা টিউব ঢুকাই, ওই টিউবের ছিদ্র দিয়ে সুন্দর করে চুয়ে পুজগুলো পড়ে যায় কানের বাইরে, টিম্প্যানোস্টমি টিউব। আর অপারেশনের নাম বা অস্ত্রোপচারের নাম হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। ধূমপাই এবং অধূমপাই এক্সরের মধ্যে দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস, 4000 বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ওকে, এই যে এক্সরের মধ্যে দেখো সবচেয়ে যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে কালো জগতের আলো। এই যে দেখো সব জায়গায় ব্ল্যাক, পুরো রুম ব্ল্যাক, কালো জগতের আলো, এই জন্য এত আলো লাগতেছে আর কি। মনে রাখবে, যারা অধূমপায়ী তাদের এক্সরেটা হইতেছে কালো, আর যারা ধূমপায়ী তাদের এক্সরেটা হইতেছে সিগারেটের ধোঁয়ার মতোই। সিগারেটের ধোঁয়া কেমন বলো তো, ধোঁয়াশা, ওই ধোঁয়াশা থাকে আর কি। ওকে, চলো আসি লাস্টের পয়েন্টে। দেখো ফুসফুস এবং হৃৎপিণ্ডের শ্যাডো থাকে, একটা ছায়া থাকে, এটা থাকে স্বাভাবিক এবং সমানুপাতিক। আর যারা বিড়ি সিগারেট খায়, তোমার অনেকে হয়তো বা খাও আর কি, খাওয়া কমাই দেওয়া আর কি, বুঝছো ভাই, তাদেরটা প্রচ্ছাটা ছোট হয়ে যায়। কিছু রোগের কথা বলা রয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস। রোগের মধ্যে যেটা এমফাইসেমার ক্ষেত্রে মনে রাখবে, ফুসফুসের অ্যালভিওলাস ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, কথা শেষ, মানে কি স্থানে স্থানে ফেটে যায়। ব্রঙ্কাইটিস মানে একটা প্রদাহ, ব্রঙ্কাইটিস হয় মূলত কার্বন মনোক্সাইডের কারণে, গুরুত্বপূর্ণ জিনিস। ফুসফুসের ক্যান্সার মূলত হয় দেখো টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস এবং নাইট্রোসামিনস, এদের কারণে হয়, যেটা কিনা থাকে সিগারেটে থাকে। প্লিউরেসি নিকোটিনের প্রভাবে হয়, এবং এটা হচ্ছে প্লিউরা বা যার আবরণ, ওই আবরণের প্রদাহ। এরপরে দেখো ফাইব্রোসিস, আগে বলা হয়েছে ফাইব্রোসিস হলে কি হয় বলতো, জিনিসটা শক্ত হয়ে যায়, মানে কি পুরু হয়ে যায়। পুরু হয়ে গেলে তো ঠিক মতো বেলুন মানে অ্যালভিওলাস ফুলবে না, চুপসেও যাবে না, মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। হার্ট অ্যাটাক, রক্তে হিমোগ্লোবিনে কার্বন মনোক্সাইড শোষিত হয়, পরবর্তীতে যে হোক কোলেস্ট্রল জমতে সহায়তা করে। এই যে কার্বন মনোক্সাইড ধমনীর ভেতরে কোলেস্ট্রল জমতে সহায়তা করে, এই লাইনটা ভালো করে মনে রাখবে। তাহলে বলো, কোলেস্ট্রল জমতে সহায়তা করে কে, কোলেস্ট্রল জমতে সহায়তা করে কার্বন মনোক্সাইড, যেটার কারণে হার্ট অ্যাটাক হইতে পারে। কি অ্যাটাক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। ওকে, এরপরে এই দিক থেকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস আছে। আচ্ছা, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের একটা সিস্টেম রয়েছে, যেটাকে বলা হয় সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এখানে লেখা রয়েছে, এটা একটু লিখে রাখো। এটা আমাদের যারা আইসিইউতে যখন আমার ডিউটি ছিল তখন করতে হইতো, যখন রোগীকে একদমই পালস প্রেশার বা তার হার্ট রেট কিছু পাওয়া যায় না, তখন আমরা এটা শেষ চেষ্টাটা করি, সিপিআর। এছাড়াও যারা পানিতে ডুবে যায় তাদেরকে সিপিআর দেওয়া হয়, মানে সিপিআর সবাইকে শিখে রাখা উচিত। এটা মেডিকেল নন মেডিকেল সবার জন্য, দেশের বাইরে শেখা হয়, আমাদের দেশে শুধু মেডিকেল পার্সনরাই পারে। তাহলে দেখো সিপিআর মানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এখানে যে একটা জিনিস, পানি ক্ষেত্রে ওই যে আঙুল দিয়ে বাচ্চাদেরকে দেবে দিতে হয়, বুকে চাপ দিতে হয়। এই চাপের ক্ষেত্রে একটা লাইন ইম্পর্টেন্ট, মালিশের সময় বুক প্রায় কত ইঞ্চি দেবে দিতে হবে বলতো, 1.5 ইঞ্চি চেপে নিচে নামে দিতে হতে পারে। তাহলে বাচ্চাদের বুক এই যে থাম্ব মানে বৃদ্ধাঙ্গুল দিয়ে কত ইঞ্চি নিচে পুশ করব, 1.5 ইঞ্চি নিচে, কত ইঞ্চি নিচে বলতো, 1.5 ইঞ্চি নিচে। ওকে, তাহলে এই আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক আমাদের মূলত বলা শেষ। চলো এখন আমরা একটু সলভের দিকে যাই, দেখি
36 কোন সাইনাসের কারণে মাথার চূড়ায় ব্যথা হয়? অলরেডি আমি একটু বলছি আর কি, মাথায় চূড়ায় এবং চোখের পেছনে ব্যথা হয় কোনটার? স্ফেনয়েডের কারণে। কোনটার কারণে? স্ফেনয়েডের কারণে। রাইট অ্যান্সার হবে কোনটা বলো? রাইট অ্যান্সার হবে স্ফেনয়েডের কারণে। দাগানো শেষ, কমপ্লিট। চলো এরপরে 37 নম্বরে যাই। ওটাইটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে? ওটাইটিস মিডিয়া কানে ঘটে, মধ্যকর্ণে ঘটে, তার মানে কোথায় বলো তো? মধ্যকর্ণে। কোথায় ঘটে? রাইট অ্যান্সার ঘ। রাইট অ্যান্সার হচ্ছে ঘ। এরপরের দিকে চলে আসি 38 নাম্বার। ওটাইটিস মিডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোন ভ্যাকসিন? ওই যে একটু আগে বললাম নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, পিসিভি ভ্যাকসিন। এবং ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে জ্বর আসে কত ডিগ্রি ফারেনহাইট বলো তো? 104 ডিগ্রি ফারেনহাইট। আর সাইনোসাইটিস যদি হয় বলো বাচ্চারা, সাইনোসাইটিসের জ্বর কত ছিল? 102.2 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পিসিভি। এটা কি হবে বলো? পিসিভি মানে নিউমোকক্কাল ভ্যাকসিন। 38। চলো 39 দিকে যাই। নিচের কোন রোগে বায়ুথলির প্রাচীর পুরু হয়ে যায়? পুরু মানে কি? ঠিক মতো আর কি হইতেছে না, ফুলতেছে না, চুপসে যাইতেছে না। ফাইবার জমা হলে তো এরকম হয়, তাই না বলো তো? এমফাইসিমা মানে কি? আগে বলছি, ফুটা হয়ে যায়, ফুটা ধরে রাখো, বা ছিদ্র হয়ে যাইতেছে। ওকে। প্লিউরিসি, এটা তো প্রদাহ, প্লিউরিসি প্রদাহ। ফাইব্রোসিস, এখানে হয়ে যায় পুরু, পুরু বা শক্ত। তাহলে অ্যালভিওলাস পুরু বা কি হয়ে যায় বলতো? শক্ত হয়ে যায়। ফাইব্রোসিস, ফাইবার জমা হইলে এটাতে হয়। তাহলে রাইট অ্যান্সার হবে ফাইব্রোসিস। রাইট অ্যান্সার কোনটা? ফাইব্রোসিস। 39-এর 3। 40 নাম্বারের দিকে চলে যাই। এখানে লেখা রয়েছে 40 নাম্বার। 40 নাম্বারের দিকে যাই। লাস্ট প্রশ্ন কি বলেছে? দুর্ঘটনার কারণে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে তাকে বাঁচানোর জন্য যে তাৎক্ষণিক পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হচ্ছে কি? সিপিআর, মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ওই যে দেখো, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর, সবার জন্য এটা শেখা জরুরি আর কি। ওকে, তাহলে 40-এর রাইট অ্যান্সার হবে 2। আর সবার শেষে এই যে যারা যারা লাইভে ক্লাস করছো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ তাআলা চাইলে তোমরা সবাই চান্স পাবে ইনশাল্লাহ। আমার মন থেকে বলছে, এতটা কষ্ট করে যে তোমরা এতক্ষণ ধরে ক্লাস করলে, নিরাশ হও না। আমি জানি কষ্ট আসবে, কান্না আসবে, খারাপ লাগা আসবে, ভেঙে যাবে, ঘুম আসবে না, প্রত্যাশা, চাপ। তারপর শেষ কথাটা কি জানো? নিরাশ হও না, দুঃখিত হও না। তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সূরা আল ইমরান আয়াত 139। তো সৃষ্টিকর্তা বলেছে যে নিরাশ না হতে। তারপরে তো আমরা মানুষ, আমরা নিরাশ হয়ে যাই, আমরা ভরসা হারিয়ে ফেলি। কিন্তু এমন ভয় পেও না যে ভয়ের কারণে তুমি তোমার পরীক্ষাতে হাতটাই চালাতে পারবে না। ভয় পাও, কিন্তু নিজের মনের মধ্যে এতটুকু আস্থা রেখো, তুমি তো পরিশ্রম করছো, নিজের ভুলগুলো শুধরানোর সর্বোচ্চ চেষ্টা করছো। মানুষ হিসেবে সর্বোচ্চ এতটুকুই তোমার করে রয়েছে। বাকিটুকু সৃষ্টিকর্তার কাছে চাও। খারাপ লাগুক, কষ্ট আসুক, বাট এই ঈদটা নয় তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ তাআলা চাইলে সামনের কুরবানির ঈদ দেখবা যে কোনো একটা সরকারি ক্যাম্পাসের মাটিতে হচ্ছে, বা সামনের রোজার ঈদ স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গান শুনতে শুনতে তুমি সরকারি ক্যাম্পাসের বাসে চড়ে, অথবা তুমি কোনো একটা বাসে চড়ে তুমি তোমার বাড়িতে আসবে, সরকারি তোমার ক্যাম্পাস থেকে আর কি। তো ক্যাম্পাসের স্বপ্ন জেগে থাক। ভয় করো, কিন্তু এমন ভয় করো না যে ভয়টা তোমাকে ধ্বংস করে ফেলে। সো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। ওকে, আর